শুভ সকাল দর্শক। চলে আসলাম আমাদের উইকেন্ডের স্পেশাল আয়োজন। আমার দেশটিতে কানাডা। আজকে করব এর এপিসোড 18। বাট বিফোর দ্যাট আমি এই লাইভটিকে পাবলিকলি ভিউয়েবল করে দেই। যাতে আপনারা কেউ যদি শেয়ার করতে চান, যেন শেয়ার করতে পারেন। ওকে। আ শুরুতেই শুরু করছি আমার পরিচয় দিয়ে যারা আমাকে চিনেন না। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। থাকি কানাডার আলবার্টা প্রভিন্সের ক্যালগারি শহরে। আর পেশায় আমি একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট। কিন্তু আজকের এই এপিসোডে বা আমাদের এই টোটাল ইভেন্টে আসলে কখনোই আমি কানাডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত কোনো আলোচনা বা কোনো আইনি উপদেশ দিয়ে থাকি না। কারণ এখানে আমাদের যিনি সম্মানিত গেস্ট থাকেন, তার দৃষ্টিতে কানাডা কেমন, তার ভালো লাগা অথবা চ্যালেঞ্জের দিকগুলো আমরা একটু জানতে চেষ্টা করি। তো এই কারণেই এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের গেস্ট কেন্দ্রিক। আপনারা যদি তার কাছে কোন রকম প্রশ্ন করতে চান, তার ভালো-মন্দ জানতে চান, অবশ্যই তার জন্য প্রশ্ন করবেন। বাট কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন নয়। তো এই পর্বে আমাদের যিনি গেস্ট আছেন, তার পরিচয়টা আমি আমার Facebook ওয়ালে আগেই দিয়েছিলাম। আবার একটু বলে দিচ্ছি যাতে পরবর্তীতে যিনি দেখবেন বা YouTube চ্যানেল থেকে যারা পরে দেখবেন তারা যেন বুঝতে পারেন উনার পরিচয়টা। আ এই এপিসোডের গেস্ট তানভীর হোসাইন কোভিড এর সময় ২০২১ এর জানুয়ারিতে কানাডার টরন্টোতে একা আসেন। তিনি তার পূর্বের জবে রিমোটলি আগস্ট ২০২১ পর্যন্ত কাজ করে যাচ্ছিলেন। ২০২১ সালের আগস্টে কানাডার একটি রিক্রুটিং এজেন্সিতে ১ম চাকরি শুরু করেন। পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি গ্লোবাল রিক্রুটিং কোম্পানিতে জব শুরু করেন এবং বর্তমানেও সেখানেই জব করছেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি তার স্ত্রী এবং বাচ্চাকেও আ কানাডাতে নিয়ে আসেন। আর ২০২৩ এর অগাস্টে উনি টরন্টো থেকে ক্যালগারিতে মুভ করে চলে আসছেন। কিছুটা উন্নত জীবনমানের জন্য। উন্নত জীবনমান বলতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে বোঝানো হচ্ছে। তো সেই ব্যাপারে অবশ্যই তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। আর এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সম্মানিত গেস্টকে আমাদের স্টেজে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে যদি আপনারা চান আমাদের এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিতে পারেন আমার ওয়াল থেকে বা আপনার যে লাইভটি যেখান থেকে দেখছেন কারণ এটা বিভিন্ন মাল্টিপল পেজ এটা যাচ্ছে। আ আমরা তানভীর হোসেনের কাছে বিভিন্ন রকম প্রশ্নতে যাব। বাট সমস্ত কিছুর আগে আমরা নিয়মিতই একটি প্রশ্ন না ঠিক সম্মতিনামা নিয়ে থাকি আমাদের দর্শকদের গেস্টদের কাছ থেকে। তানভীর ভাই, এই প্রোগ্রামের কোনো আয়োজক আপনার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করেনি, কোনো প্রকার বিজনেস প্রমোশন এর নিমিত্তে। আপনি কি এই বিষয়ে সম্মতি প্রকাশ করছেন? জি, অবশ্যই। না এবং আমি আপনাকে আপনাকে শুকরিয়া আদায় করতে চাইবো আ ফর ইনভাইটিং মি আপনার শোতে। আ আপনাকে অনেকদিন ধরেই ফলো করি। আপনার সাথে রিলেশন অনেক দিনের। যখন থেকে কানাডা আসার আসলে আ ইচ্ছা পোষণ করে মানে ইচ্ছা পোষণ শুরু করেছি বা প্ল্যানিং শুরু করেছি তখন থেকেই আ আপনাকে ফলো করা, আপনার চ্যানেল ফলো করা। আপনার তখন একটা YouTube চ্যানেল ছিল যেখানে আপনি এসব ইনফরমেশন ভিডিও দিতেন এবং আপনার ওয়ালে আপনার অনেক ইনফরমেশন ইয়া করতেন। তো মাঝে মধ্যে আপনাকে অনেক ইনবক্সে অনেক বিরক্ত করতাম। ওইখান থেকে আসলে একটা ভালো সম্পর্কে গিয়ে পৌঁছাইছে। এবার আলহামদুলিল্লাহ যে আজকে আপনার সাথে আপনার প্রোগ্রামে কথা বলার সুযোগ হচ্ছে। ধন্যবাদ তানভীর ভাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো এই সম্মতিনামাটা নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেন কেউ কোনো কারণে এই প্রোগ্রাম নিয়ে মিস ইন্টারপ্রেট না করেন যে আমি বা আমাদের কেউ কি বিজনেস প্রমোশন এর জন্য আসতেছি কিনা। নো, অ্যাবসোলিউটলি না। এজন্য শুরুতেই বলে দিয়েছি যে এই প্রোগ্রাম ইভেন্ট কানাডা ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে কোনো কথাই আমরা বলব না। একান্তই আজকের আমাদের যে গেস্ট তানভীর হোসেন উনি কি ফিল করছেন কানাডা আসার পর থেকে আমরা সে বিষয়ে টাই জানতে চাইবো। ওকে। আ তানভীর ভাই, আপনার কাছে ১ম যে প্রশ্নটি করতে চাইবো সেটা আমাদের একেবারে শুরুর প্রশ্ন সব গেস্টদের জন্যই প্রিটি মাচ। সেটা হচ্ছে আ কোন বিষয়গুলোকে মনে করে আপনি কানাডা আসার চিন্তা করেছিলেন? আর কানাডা আসার পরে আপনার সেই বিবেচ্য বিষয়গুলোর সাথে বাস্তবতার কতটুক মিল আপনি খুঁজে পেয়েছেন? আম অনেকের অনেক রকমের আম আ ই মানে আ আমার তানভীর ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। একটু ড্রপ হয়ে গিয়েছিল। এখন কি শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। জি, প্লিজ ওকে। কন্টিনিউ।
সরি। আমি যেটা বলছিলাম যে অনেকের অনেক ধরনের ইচ্ছা থেকে আসলে বাইরে যাওয়ার ইয়াটা করে। অনেকে হয়তো হ্যালো সিদ্দিক ভাই, আপনি আবারও কি আমার বোধহয় একটু কথা শুনতে পাচ্ছেন? সো যখন এখন আপনি শুনতে আমাকে স্ক্রিনে নিয়ে আসছেন তখনই আসলে মোস্টলি এই প্রবলেমটা হচ্ছে। মেবি আমরা কি এভাবে থাকতে পারি? লাইক both the screen I guess. I don't know. ওকে, লেটস মেবি সি। এটা টেকনিক্যাল কোন একটা ইস্যু হতে পারে। I'm not sure for some reason. এটাই ওকে, হচ্ছে। নো প্রবলেম। জি। লেটস কন্টিনিউ। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকের অনেক ধরনের ইচ্ছা থেকে আসলে কানাডা আসার বা কানাডা না দেশে তানভীর ভাই এখন কথা বললেন তো দেখি, মানে আই ডোন্ট নো। আপনি মিউট হয়ে গেছেন তানভীর ভাই। তানভীর ভাই আপনার মাইক্রোফোন মিউট করা সামহাউ। আচ্ছা, আপনি ঠিক জানি না কেন মানে আমিও আনমিউট করতে পারছি না কিন্তু আপনাকে। তানভীর ভাই একটা জিনিস আপনি ট্রাই করতে পারেন। আ স্টুডিও লিভ করে আবার স্টুডিওতে ঢোকার চেষ্টা করতে পারেন। ইয়া, তানভীর ভাই, ওকে। দুঃখিত দর্শক, কিছুটা হয়তো টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে তানভীর ভাইয়ের এন্ডে অথবা এই পোর্টালে। আমরা দ্রুতই দেখি তাকে জয়েন করানো যায় কিনা। হ্যালো। হ্যাঁ, তানভীর ভাই, এখন কি শোনা যাচ্ছে ভাই আমাকে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। আমি আ এক্সট্রিমলি সরি। I'm নো not sure ইটস what happened there. অল গুড, অল গুড। কোন সমস্যা নাই। আপনি প্লিজ জি। কন্টিনিউ করেন। জি ভাই, আপনার কোয়েশ্চেন ছিল যে আমি মানে কোন পয়েন্ট অফ ভিউ থেকে বা কিসের উপর বেস করে ডিসাইড করলাম যে আমি কানাডা মুভ করব। আম, আমার এটা ডিসাইড করার পিছনে একটা বিগেস্ট রিজন হচ্ছে আসলে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছিল। আমি যখন ইউকে তে গিয়েছিলাম আপনার ব্যাচেলর করার জন্য আর কি। তো আমি 4 বছরের ব্যাচেলর ডিগ্রি করার জন্য ইউকে তে ছিলাম। সো বিটুইন 2009 টু 2000 এন্ড অফ 2012 আমি ইউকে তে ছিলাম। দেন বাই 2013 আমি দেশে রিটার্ন করি এবং আমার ইচ্ছা ছিল যে আমি দেশে সেটেল হব, দেশে বিজনেস করব, দেশে ক্যারিয়ার করব। এন্ড যেহেতু আমার প্যারেন্টস এবং ফ্যামিলি ফুললি সেটেলড দেয়ার, এবং ফ্রম 2013 টু 2018 আমি দেশে মানে যা যা করা পসিবল আমার পক্ষে আমি সবকিছু করছি। ইনফ্যাক্ট আমি 5,000 টাকা বেতনের চাকরিও করছি। যারা আমাকে খুব ক্লোজলি চিনেন ওনারা হয়তো জানবে যে মানে আমার বাসা কত দূরে মেইন সিটি থেকে, চট্টগ্রামে। তো অনেক অনেক স্ট্রাগল করা লাগছে টু মানে আপনার সার্ভাইভ করার জন্য দেশে। বিকজ হচ্ছে আমি আমার স্কিল অনুযায়ী ওইভাবে জব পাচ্ছিলাম না। সো আমি জানি না এটা আমার আমার সাইড থেকে কোনো শর্টকামিংস ছিল কিনা বা আমার চেষ্টার মধ্যে কোনো শর্টকামিংস ছিল কিনা, বাট আমি আমার মতো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলাম।
বিজনেস করার চেষ্টা করেছি, বাট সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে দেশে আমার আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয়েছে যে কি না, আমি যেভাবে একটা মানুষ আসলে পরিপূর্ণভাবে শিখতে শিখে যে মানুষের সাথে মিশা বা মানুষের সাথে চলাফেরা, ওই জিনিসগুলো আমি আসলে সবকিছু ইউকে তে করছি, এবং দেশে এসে আমি ওই জিনিসটা খাপ খাওয়াতে পারতেছিলাম না। লাইক ছোট ছোট এক্সাম্পল, লাইক যে ওকে অন টাইম মানুষজন, লাইক মানুষ টাইম বলে অন টাইম আসতেছে না, বা ও টাকা লোন নিয়ে লোন ফেরত দিচ্ছে না, এইসব জিনিসপত্র নিয়ে অনেক স্ট্রাগল করতেছিলাম ওভারঅল আর কি, লাইক সোশ্যাল সিকিউরিটি এন্ড এভরিথিং। এবং অবভিয়াসলি কেরিয়ার ওয়াইজ তো আছেই। সো আই থট যে কি না, আই নিড টু গো আউট এন্ড লাইক ট্রাই সামথিং ডিফারেন্ট। তো তখনই জিজ্ঞেস এবং চিন্তা করলাম যে কি ওকে আমার ফিউচার, যখন এরপরে অবভিয়াসলি আলহামদুলিল্লাহ এট সাম পয়েন্ট আমার বিয়ে হয়েছে, এন্ড দেন বাচ্চা হচ্ছে, তখন বাচ্চা হওয়ার পরে আই অ্যাকচুয়ালি গট দ্য হোল মোটিভেশন অফ সেটলিং আউটসাইড, যে কি ওকে আই ডোন্ট ওয়ান্ট মাই চাইল্ড টু গো থ্রু দ্য সেম স্ট্রাগল যেটা আমি আমি আমাকে যেতে হচ্ছিল এট দ্যাট টাইম আর কি। সো আই থট যে কি আই কুড ডু বেটার, অ্যাট লিস্ট বেটার দেন হোয়াট আই ওয়াজ ডুইং ইন ব্যাক হোম। তখনই আসলে প্ল্যান করছিলাম আর কি। তানভীর ভাই, এই প্রশ্নের আরেকটা ছোট্ট ফলো আপ ছিল, বা আবার আবার একটু শিওর। কোশ্চেনটা সামনে আনছি, সেটা হচ্ছে কানাডা আসার পরে আপনার সেই চিন্তাধারার সাথে কতটুকু মিল খুঁজে পেয়েছেন? আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আই উড সে 80 to 90%। অবভিয়াসলি 100% কখনোই হয় না, বাট আলহামদুলিল্লাহ আমি হ্যাপি ইন এ সেন্স যে কি আমি যে এনভায়রনমেন্ট আমি চাইছিলাম, অ্যাটলিস্ট ক্লোজ টু দ্যাট এনভায়রনমেন্ট আই গট ইট। ইন টার্মস অফ কেরিয়ার বলেন, বা বাচ্চা কাচ্চার জন্য সুযোগ সুবিধা বলেন, আমার আমার ওয়াইফের জন্য, বা the way I can help my family right now, I wasn't able to do it back home. So overall, I'm happy. Like I'm just saying this based on my current scenario. But obviously, as chat progresses, we can share more. একটু জানতে চাইবো ভেরি স্পেসিফিক্যালি, যে একদম শুরুর দিনগুলোতে আপনার কেমন লাগতো? স্পেশালি আপনি যেহেতু একা এসেছিলেন শুরুতে, আপনার Mhm. ফ্যামিলি ব্যাক হোমে ছিল। সবকিছু Right. মিলে সেই শুরুর দিনগুলোতে একাকিত্ব লাগতো কিনা? আর একাকিত্ব Mhm. অবশ্যই লাগতো। লাগতো কিনার কোনো সুযোগ না, অবশ্যই লাগতো। সেটাকে কিভাবে জি। হ্যান্ডেল করতেন বা কি হুম। মনে করতেন? আর ওই একাকিত্বের সময় বাংলাদেশি কমিউনিটির কোনো হেল্প আপনি পেয়েছিলেন কিনা? এই বিষয়গুলোতে একটু জানতে চাই। না, অফকোর্স আমার জন্য আমার কাছে মনে হয় যে কি কানাডা মুভ করাটা কাইন্ড অফ লাইক ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার মুভির মতো, এবং আই গেস এটা সবার জন্যই, অ্যাটলিস্ট এভরি সিঙ্গেল পার্সন মুভিং টু এ ডিফারেন্ট কান্ট্রি, ইটস নেভার ইজি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার আর আমার ওয়াইফ, আবার আমার ছেলে, আমাদের তিনজনের একসাথে আসার কথা ছিল। দেশের কিছু আমলাদের অসহযোগিতার কারণে, যেহেতু আমি একটু ছোট করে স্টোরিটা বলি কেন আমার একা আসতে হয়েছে। যেহেতু অবভিয়াসলি আমার পয়েন্ট ম্যাচ করতেছিল না সিআরএস এ, মানে স্লোলি পয়েন্ট উপরের দিকে যাচ্ছিল, আর আমি আই ওয়াজ লুজিং হোপ। সো আমি চিন্তা করলাম যে ওকে, আমি যেহেতু সবকিছু আমার আমার ডকুমেন্টেশন আমার স্কিল দিয়ে ট্রাই করছিলাম, সো আমি চিন্তা করি যে আমার ওয়াইফের যেহেতু মাস্টার্স আছে, সো ওয়াই নট ডু ইসিএ ফর হার। সো তখন ওর ইসিএ করতে গেছিলাম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সবকিছু ঠিক ছিল, বাট একটা সময় আসছে, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আহ, আর কিছুদিন পরে হচ্ছে নতুন একটা সিআরএস এর ড্র হবে, আর আমার ওয়াইফের ইসিএটা অ্যাপ্রুভাল আসছে না, বিকজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ওরা একটা ইমেল করছে, ওরা একটা ইমেলটা রিপ্লাই দিচ্ছে না, আর আই ওয়াজন্ট অ্যাওয়্যার যে কি আমাকে ফলো আপ করতে হইতো। পরে আমি ইউনিভার্সিটিতে মেল করার পরে যিনি ওই জিনিসগুলো হ্যান্ডেল করছিলেন, উনি আমার কাছ থেকে 5,000 টাকা চাইছিলেন। তো আমি ফিনান্সিয়ালি এত বেশি স্ট্রাগল করছিলাম ওই টাইমে, এবং আমার ফ্যামিলির মেম্বার কেউই জানতো না যে আমি কানাডার জন্য ট্রাই করতেছি। এই 5,000 টাকা আমার কাছে ছিল না এট দ্যাট টাইম। এবং এই 5,000 টাকা উনি না পাওয়াতে উনি বলছে যে যখনই আমি দিতে পারবো তখন উনি ইমেলটা ক্লিয়ার করে দেবে। সো আমি ম্যানেজ করতে আমার 2 দিন সময় লাগছিল, এন্ড বাই দ্যাট টাইম আমি যখন ম্যানেজ করছি উনি হচ্ছে ঈদের ছুটিতে দেশে চলে গেছে, মানে দেশের বাড়িতে। তো যার কারণে উনি ঈদের ছুটি থেকে এসে রিপ্লাই করতে করতে অলরেডি আমি 2টা সিআরএস ড্র মিস করছি। যে 2টা ড্রতে হচ্ছে আমার ওয়াইফে যদি ইসিয়া থাকতো ওই টাইমে আমাদের একসাথে চলে আসতো। বাট উনি এটা পরে আপডেট করাতে আমি আসলে আমরা ওই সময় সিআরএস ড্রর রেজাল্টটা পাই নাই। মানে আমাদের পয়েন্ট সাথে ম্যাচ করে নাই, এবং আনফরচুনেটলি সিআরএস আরো হাই হয়ে যায়। সো এট সাম পয়েন্ট আই হ্যাড টু ডিসাইড যে কি আমার ওয়াইফ এবং বাচ্চাকে রেখে আসতে হবে।
এবং আমাকে নিজেকে দাঁড়াতে হবে। সো সিআরএস এর ব্রেকডাউন যারা বুঝেন অবভিয়াসলি বলতে পারবেন যে কি ওয়াইফ সাথে আসা এবং না সাথে আসার সাথে ডিফারেন্স আছে। সো আমাকে আমার ওয়াইফকে লাইক লিভিং ব্যাক হোম ওইভাবে দেখিয়ে তারপর আমাকে আসতে হয়েছে আর কি। সো তখন হচ্ছে আমার পয়েন্ট ম্যাচ করছিল, তখন সেই মানে তাই জন্য হচ্ছে আসলে আমার একলা মানে একা আসার কানাডাতে। আর যখন আমি আসি ওই টাইমটা হচ্ছে পিক কোভিড টাইম। সো আমার যখন সিওপিআর আসে অনেককেই হচ্ছে 8 মাস 9 মাসের একটা বা 6 মাসের একটা উইন্ডো দেয়, যে আপনি সিওপিআর পাওয়ার 6 মাসের মধ্যে আপনাকে কানাডাতে এন্ট্রি করতে হবে। আমার সিআরএস এর মধ্যে মানে আপনার এন্ট্রি পয়েন্ট দেওয়া ছিল অনলি 2.5 মান্থ। সো আমাকে 2.5 মান্থের মধ্যে ডিসাইড করতে হতো ইদার আমি আসবো কি আসবো না। বাট সাথে ওরা আমার একটা লেটারও দিয়ে দিয়েছিল যে প্লিজ ডোন্ট ট্রাভেল উইদাউট আওয়ার অ্যাডভাইস। তো পরে আমাকে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আমাকে লাইক আমার সিআরএস এক্সপায়ার হওয়ার 5 দিন আগে আমি ল্যান্ড করছি কানাডাতে, উইচ ইজ ওয়াজ জানুয়ারি 2015, সরি নট 2015, জানুয়ারি 2021। সো ওই টাইমটাতে আমি ল্যান্ড করছি একা। আর সবচেয়ে স্যাড ব্যাপার ছিল আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল কানাডাতে, যে টরন্টোতে থাকতো। সে ওই টাইমটাতে টরন্টোতে থাকার কথা ছিল, বাট আমি এখানে আসার ঠিক 1 মাসের আগে, ঠিক 1 মাস আগে তার ফর সাম ওয়ার্ক পারপাস ওকে আসলে নিউ ব্রাঞ্জিক শিফট করতে হয়। সো ইন দ্যাট সেন্স আমি অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল পার্সনকেও চিনতাম না টরন্টোতে যখন আমি ল্যান্ড করছি। এবং তখন হচ্ছে 100% লকডাউন চলতেছিল, এন্ড যারাই ল্যান্ড করতেছিল ওদেরকে ম্যান্ডেটরি 14 ডে কোভিড এর মধ্যে যেতে হচ্ছিল। সো ডেফিনেটলি ওই ফ্রেন্ডের থ্রুতে ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়েছে এবং দে হেল্প মি অ্যালট। এবং ওরা আমাকে আমার জন্য যা করছে ডিউরিং পিক টাইম, ওই টাইমে মানুষের জব ছিল না, দে ওয়ার ডুইং উবার এন্ড এভরিথিং। এন্ড বিসাইডস দ্যাট ওরা আমার জন্য মানে আপনার ফুড কুক করছে। এবং এভরি সিঙ্গেল ডে দে ওয়েন্ট ইন টু চেক ওয়েদ হাউ আই ওয়াজ ডুইং, এবং প্রত্যেক দিন ওরা আপনার জন্য ফ্রেশ খাওয়া ডেলিভারি করে আসছে, খোঁজ খবর নিছে। দ্যাট হেল্প আই উড নেভার নেভার ফরগেট। এবং they also helped me to find housing and everything, and that time it was very difficult because হচ্ছে অনেকে হাউজিং শো করছিল না রেন্ট দেওয়ার জন্য, রেন্টের জন্য অ্যাভেলেবল প্লেস ছিল না। সো ইট ওয়াজ ডেফিনেটলি এন স্ট্রাগলিং ফেস, বাট আমার জন্য একটু বেশি কষ্ট ছিল বিকজ অফ কোভিড, বাট বিকজ অফ দিস নাইস পিপল ইট ওয়াজ ভেরি ভেরি ইজিয়ার আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তানভীর ভাই। আমার মনে হয় ইউ ওয়েন্ট থ্রু আ লট ফর ইয়াস। সিউর, রাইট? স্পেশালি কানাডায় আসার পরে টুকটাক সবারই কিছু না কিছু গো থ্রু করতে হয়। বাট আপনার জন্য স্ট্রাগলটা আসলে কানাডা আসার আগেও ভালোই ছিল। জি। স্পেশালি আপনার ইসি এর যে ব্যাপারটা আপনি বললেন। তো এক্ষেত্রে আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলব, কেউ যদি আপনারা এরকম কোনো ভূমিকায় কখনো কাজ করে থাকেন যে আ কটা টাকার জন্য একটা কাজ আটকে যাচ্ছে। আসলে এটা কাজ না। এটার জীবন কিন্তু আটকে যাচ্ছে। তাই না? যে had it been the situation যে তানভীর যদি সেই সময় হেল্প পেত, হয়তো ওনাকে এই একা আসতে হতো না, ওনার ফ্যামিলিকে পিছনে রেখে আসতে হতো না বা এত তাড়াহুড়া অনেক কিছু করতে হতো না হয়তোবা। রাইট? তো অনুরোধ করব আপনারা যদি এরকম কোনো ভূমিকায় থেকে থাকেন যেখানে আপনাদের করণীয় কিছু আছে, প্লিজ ডু দ্যাট। এতটুক মানবতা দেখাবেন বলে আশা করব, আর কিছুই না। যদি আপনার ক্ষমতায় থাকে। ক্ষমতায় না থাকলে কিছু করার নাই আসলে, তাই না? ওকে। হুম, তানভীর ভাই, এরপরে যেটা জানতে চাইবো যে আপনার বায়োতে আমরা আজকে শেয়ার করেছি। আপনি তো কানাডা আসার পরেও আ আগে যে জবটি আপনি করতেন রিমোটলি, সেই জবটি আপনি কয়েকটি দিন বা কয়েকটি মাস আপনি করে গিয়েছেন। এরপরে আপনি কানাডিয়ান জব মার্কেটে ঢোকার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করলেন? স্পেশালি আমি জানতে চাইবো আ আপনার প্রস্তুতি কি ছিল? সাথে আপনার মতো যারা HR প্রফেশনাল বাংলাদেশ থেকে এসেছে অথবা এখানে আসার পরেও অনেকে কিন্তু ক্যারিয়ার চেঞ্জ করে। সো হুম, মোদ্দা কথা আমি জানতে চাই, কেউ যদি HR প্রফেশনাল হিসেবে কানাডিয়ান মার্কেটে নিজেকে ইমার্জ করতে চায়, তার হুম, কি, কি হুম। বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত? একটু জানতে চাই। জি, শিওর। আম বাট আমি এটা শুরু করার আগে আমি একটু আম আম একটু সময় নিতে চাইবো টু হেল্প মাই প্রিভিয়াস এমপ্লয়ার ব্যাক ইন বাংলাদেশ। উনাদের সাপোর্ট যদি না থাকতো, দিস লাইফ অ্যান্ড লাইক স্ট্রাগল হ্যাজ বিন লাইক উড হ্যাভ বিন লাইক মাচ মাচ হার্ডার। কেন বলছি সেটা হচ্ছে আমি ওই যে কোম্পানিতে আমি বাংলাদেশে জব করতাম, আমি ওইখানে অলমোস্ট 5 বছর কাজ করছি এবং ইট ওয়াজ রিয়েলি গুড রিলেশনশিপ উইথ মাই প্রিভিয়াস বসেস। এবং ওনারা এত কাইন্ড ছিল আমার প্রতি, যখনই শুনছে যে আমি কানাডা মুভ করছি ওরা আমার কন্ট্রাক্টটা শিফট করে ওদের নর্থ আমেরিকান অফিসে নিয়ে আসে এবং আমার স্যালারিটা ওইভাবে কনভার্ট করে। যার কারণে আমার এখানে মানে শুরুতেই যে মানুষের একটা যে টানা পোড়া থাকে ইন টার্মস অফ মানি,
লাইক স্ট্রাগল, জব ছাড়া যেখানে চলাটা কতটুকু ডিফিকাল্ট, এটা আই গেস সব কেনেডিয়ান ইমিগ্রেন্ট আমার মতো সবাই এগ্রি করবে। আমার জন্য জিনিসটা অনেকটা ইজি ছিল, বিকজ হচ্ছে আমি শুরুতেই বাংলাদেশ থেকে জবটা শিফট করে নিয়ে আসি এবং আমি নর্থ আমেরিকান অফিসে জব করতেছিলাম। সো আমার জন্য ওইভাবে মানে ওইটা হিউজ একটা সাপোর্ট ছিল। এবং দেন দে টোল্ড মি যে কি তুমি যখনই কানাডাতে জব পাবা আমাদেরকে বলবা, দেন উইল লেট ইউ গো। এটা কত বড় মেন্টাল সাপোর্ট আই কান মানে টেল ইউ। সো এটার জন্য আমি ওদের প্রতি অলওয়েজ কৃতজ্ঞতা ফিল করি। এবং যেভাবে আমি আসলে প্রথম জবটা ল্যান্ড করি, বিকজ তখন তো অবভিয়াসলি বলছিলাম যে কোভিড টাইম চলতেছিল এবং হিউজ লকডাউন এন্ড এভরিথিং। সো আমি বাইরে গিয়ে যে জবে অ্যাপ্লাই করবো বা অনলাইনে যে এত বেশি হায়ারিং হচ্ছিল তাও কিন্তু না। সো ওই টাইমটাতে যারা অবভিয়াসলি কানাডাতে ছিল ওনারা এগ্রি করবেন আমার সাথে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট আমি আমার কারণে আমার 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 মনে হচ্ছে আই উড হ্যাভ বিন মোর সাকসেসফুল, মানে আরো আর্লি সাকসেসফুল হতাম। আমার 6 মাস সময় লাগছে অলমোস্ট টু গেট এ জব। বাট আমি আরো আর্লি সাকসেসফুল হই নাই বিকজ অফ মাই স্টাবার্ন অর অথবা ল্যাক অফ নলেজের জন্য। ঠিক আছে, আমি দেশে এইচআর ম্যানেজারের পজিশনে ছিলাম। সো আই থট যে কি আই নো এভরিথিং। সো এই এই মাইন্ডসেটের জন্য আমার আসলে ডিলে হয়েছে। স্লোলি নাও আই আই লার্ন টু লাইক লিটল হাম্বল ডাউন। এবং এখন জিনিসটা হচ্ছে কি, আমি অনেকের সাথে পরিচয় হয়েছি এবং অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি যারা শুরু থেকে শুরু করছে একদম লাইক আফটার ইভেন দো দে হ্যাড লাইক 10-15 ইয়ার্স অফ কেরিয়ার ব্যাক হোম। এই টপিকটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতে চাইবো, বাট এই জিনিসটা বলতে হচ্ছে বিকজ হচ্ছে আমি শুরু করছি এইখানে। প্রথম জবটা ছিল আমার একটা রিক্রুটার হিসেবে, অ্যাসোসিয়েট রিক্রুটার হিসেবে একটা ছোট বুটিক রিক্রুটমেন্ট ফার্মে। সো বাংলাদেশে হয়তো এত বেশি পরিচয় মানে বাংলাদেশের মানুষজন এত বেশি পরিচিত না হতে পারে এই এই টার্মটার সাথে, রিক্রুটমেন্ট ফার্ম। বিকজ বাংলাদেশে রিক্রুটমেন্ট ফার্ম অত অত বেশি প্রচলিত না, বা ট্রেডিশনাল এইচআরআই মোস্টলি হায়ারিং বা ইয়ার জন্য এই ফার্মগুলো ইউজ করে। বাট নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে মোর এন্ড মোর কোম্পানিজ আসলে রিলাই করে এইসব এজেন্সিগুলোর জন্য টু ফাইন্ড দ্য রাইট ট্যালেন্ট। কারণ হচ্ছে কি এইচআর এর পক্ষে এত সময় ব্যয় করে রাইট ট্যালেন্ট খুঁজে বের করা পসিবল না, যার কারণে ওরা এজেন্সির কাছে যায় যে কি ওকে আই হ্যাভ দিস জব, ইউ হেল্প মি টু ফাইন্ড দিস পারসন। সো এখন আমি ওইরকম একটা এজেন্সিতে ঢুকছি এবং ওই এজেন্সিটা ছিল অনেক ছোট একটা বুটিক ফার্ম। ওদের মেইন অপারেশন ছিল আপনার ইউএসএ বেসড, মার্কেটটা ছিল ইউএসএ বেসড। তার মানে হচ্ছে আমি যদিও টরন্টোতে কাজ করছিলাম বাট আমার জবের অপারেশন ছিল ইউএসএ বেসড। এবং আমাদের কোম্পানিতে আমি ছাড়া আর 2 জন রিক্রুটার ছিল, বাট ওদের ওভারঅল রিক্রুটার অ্যামাউন্ট ছিল অলমোস্ট 30 to 35, যারা টোটালি ছিল ফিলিপিন বেসড। সো যার কারণে হচ্ছে ওদের বিজনেসটা অনেক ছোট আকারে ছিল, বাট স্টিল আই ওয়াজ হ্যাপি আলহামদুলিল্লাহ বিকজ ইট ওয়াজ এ কেনেডিয়ান জব এবং আমার পে স্কেল এবং এভরিথিং ওয়াজ অ্যাকর্ডিং টু কেনেডিয়ান স্ট্যান্ডার্ড। সো ওই ক্ষেত্রে ওই জবটা পাওয়ার জন্য পেছনে যে রিজনটা, সেই রিজনটা ছিল যে আমি আমার যে প্রচলিত ধারণা ছিল ওইটা থেকে সরে আসছি। এই যে ধারণাটা বলছিলাম যে কি আই নো এভরিথিং, যে আমি তো জানি বিকজ আমি 5 বছর ধরে এইচআর ম্যানেজার ছিলাম, আই হায়ার পিপল এন্ড এভরিথিং। বাট যখনই আমি বুঝতে পারছি যে থিংস ওয়ার্ক ডিফারেন্টলি হিয়ার, তখনই হচ্ছে কি আই স্টার্টেড রিচিং আউট টু পিপল ফর হেল্প, স্টার্টেড নেটওয়ার্কিং উইথ ডিফারেন্ট ডিফারেন্ট পিপল অন লিঙ্কডইন, এবং ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস দিচ্ছিল। ফাইনালি যে হেল্পটা আমি পাইছি এবং আই বিলিভ যেটা আমাকে অনেকটা হেল্প করছে জবের জন্য, সেটা হচ্ছে কেনেডিয়ান গভর্নমেন্টের ফ্রি একটা সার্ভিস, যেটা হচ্ছে আপনার থ্রু ইমিগ্রেশন, যারা ইমিগ্রেন্ট আছে আমার মতো তাদেরকে হেল্প করে কেরিয়ারের ক্ষেত্রে। এরকম অনেকগুলো এজেন্সি আছে, সো আমি নামটা এভাবে মেনশন করতে চাচ্ছি না বিকজ হচ্ছে এরকম অনেকগুলো এজেন্সি যেগুলো হচ্ছে আপনার লোকাল লোকেশন বেসড। ফর এক্সাম্পল আমি স্কারবোরো বেসড ছিলাম, সো ওই এজেন্সিটা স্কারবোরো বেসড ছিল এবং ওরা স্কারবোরো বেসড ইমিগ্রেন্টদেরকে হেল্প করছিল। সো কানাডার প্রত্যেকটা প্রান্তে কিন্তু এই ধরনের এজেন্সিগুলো আছে এবং ওরা ফ্রিতে হেল্প করে। তো আমি যে হেল্পটা স্পেসিফিকলি পাইছিলাম সেটা হচ্ছে যে ওরা 3 দিনের একটা ওয়ার্কশপ করছিল যে হাউ টু বিল্ড ইউর রেজুমে ইন টার্মস অফ কেনেডিয়ান স্ট্যান্ডার্ড। ওই ওই ওয়ার্কশপটা আমার থট প্রসেস পুরোটা চেঞ্জ করছে, বাই নোয়িং যে কি আমি যখন অ্যাপ্লাই করতেছি অন্যদের মতো ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা আমি আগে জানতাম না। আমি আই থট যে কি ওকে আমি অ্যাপ্লাই করতেছি, আমি একটা রেজুমে দিয়ে 50টা জবে অ্যাপ্লাই করলাম, যেহেতু আমি যত বেশি ইনফরমেশন দিতে পারবো তত সেটাই ভালো। আমি সব কিছু আমার দিয়ে একদম 5-6 পেজের একটা রেজুমে আমার সব জায়গায় অ্যাপ্লাই করতে লাগলাম, কিন্তু কেউই কল করতো না, যেটা আমাকে অনেক ডিসার্টেন করতো। বাট এই ওয়ার্কশপ করার পরে মাইন্ডসেট অনেক চিন্তা মানে চেঞ্জ আসছে। এবং
ওইটা করার পরে অবভিয়াসলি আমি যখন রিক্রুটমেন্টের ফিল্ডে ঢুকলাম তখন আই স্টার্টেড টু নো মোর অ্যাবাউট ইট। এবং এখন আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমি অলমোস্ট 2.5 ইয়ার্স জব করতেছি, সো আলহামদুলিল্লাহ ভালো একটা নলেজ হয়েছে এই ফিল্ডে। আর আপনার একটা কোয়েশ্চেন ছিল যে আমার মতো যারা এইচআর প্রফেশনাল আছে, যারা দেশে থেকে কানাডাতে এসে শিফট করতে চাইবে বা এইচআর প্রফেশনে ঢুকতে চাইবে, ওনাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আমি অ্যাডভাইস করব যে ফার্স্টে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কি দেশে হয় কি এইচআরটা ফুল একটা এই ডিপার্টমেন্ট, এবং এইচআর থাকে এবং এইচআর আন্ডার এইচআর কোঅর্ডিনেটর থাকে, এইচআর অ্যাসিস্ট্যান্ট থাকে, হুইচ ইজ গুড, বাট এইচআর সিমস টু ডু এভরিথিং। এখানেও সিমিলারলি, বাট এখানে এইচআর হচ্ছে একটা ফাংশনাল রোল, ইন এ সেন্স যে কি ওনারা হচ্ছে আপনার কোম্পানির ল মেনটেন করা থেকে নিয়ে ওয়ার্কবুক থেকে নিয়ে এইসব জিনিসগুলো করে। রিক্রুটমেন্ট হচ্ছে এইচআর এর রোলের জাস্ট একটা সিম্পল একটা ফাংশন মাত্র। তো এই ফাংশনটা লিভ করার জন্য আর এটা বাংলাদেশে হয় কি একটা পজিশন থেকে সবগুলো ফাংশনকে কভার করা হয়, এখানে এই স্পেসিফিক ফাংশনটা আলাদা করা এবং এটা একটা প্রফেশন হিসেবে মানে পরিচিত এখানে। ফর এক্সাম্পল রিক্রুটমেন্ট, এই যে বিভিন্ন ফার্ম গুলা এই রিক্রুটারদেরকে ইউজ করে টু ফাইন্ড পিপল, টু ফাইন্ড দ্য রাইট ট্যালেন্ট ফ্রম ডিফারেন্ট চ্যানেল, হতে পারে ইনডিড, লিঙ্কডইন, মনস্টার, যেসবগুলো প্ল্যাটফর্ম আছে। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে হচ্ছে আপনার আম, আহ, আহ, যে কিভাবে একজনের প্রিপারেশন নেওয়া উচিত, সেটা হচ্ছে আই উড সে যে কি এখানে সরাসরি এইচআর প্রফেশনে শিফট করাটা অনেকটা টাফ বিকজ হচ্ছে এইচআর এর স্টাডিজ হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে, because HR equals to employment law and legislation, even though এখানে আরো অনেক coordination and functional roles and মানে responsibilities থাকে, but majority of the thing হচ্ছে যে আপনার ওয়ার্ক কালচারকে ব্যালেন্স করারটা হচ্ছে আপনার এইচআর এর ফাংশন। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসবেন বা বাংলাদেশ ছাড়া যে কোনো দেশ থেকে আসেন, ওইখানকার এইচআর স্টাডিজ এবং কানাডার স্টাডিজ আপনার সাথে ম্যাচ করবে না। সো এইখানে অনেক সময় যেহেতু আপনার এইচআর, যদি আপনার কোনো এইচআর রিলেটেড কোনো ডিগ্রি থাকে, এখানে অনেকে আপনাকে অ্যাডভাইস করবে টু গো এন্ড গেট দ্য লাইসেন্সিং, বিকজ এইচআর ইজ লাইসেন্স প্রফেশনাল। এখানে এখানে অনেক ধরনের লাইসেন্সিং প্রফেশনাল আছে, যেমন ধরেন যে আমাদের সিদ্দিক ভাই হচ্ছেন আরসিআইসি স্পেশালিস্ট। এরকম এইচআর এর ক্ষেত্রে ধরেন যে আপনার সিএইচআরপি আছে, এইচআর প্রফেশনাল আছে, আর কয়েকটা লাইসেন্সিং আছে যেগুলো যেগুলোর দিকে আমি আই চুজ নট টু গো। আমার ইভেন তো আমার এই মাস্টার্সটা এইচআর এর উপর করা, এবং হচ্ছে আমি এইচআর এর উপর জব করছি, বাট কানাডাতে এসে আই থট যে কি আই উইল স্টেপ ব্যাক, এটা আমার পার্সোনাল বিষয়। বাট যারা এইচআর রিলেটেড রোলে কাজ করতে চাইবেন, আই গেস ইট উড বি ওয়াইজার টু ডু এ 6 মান্থ ডিপ্লোমা অর 1 ইয়ার ডিপ্লোমা, অথবা আপনার সার্টিফিকেশন করে নেওয়া। সার্টিফিকেশন করতে হয়তো 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। আপনি যদি ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড নলেজ বা আপনার ক্যানাডিয়ান এমপ্লয়মেন্ট ল এর নলেজটা যদি না থাকে, কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে না, বিকজ ইউ ওয়ন্ট বি এবল টু ফাংশন উইদাউট দ্য নলেজ যে কি ওকে আপনার একজন এমপ্লয়ির ব্রেক কতক্ষণ হওয়া উচিত। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এখানে তো অবভিয়াসলি ইটস ভেরি ডিফারেন্ট, এন্ড দে ওয়ন্ট রিলাই অন ইউর ডিসিশন আনলেস অফ কোর্স ইউ হ্যাভ এ ডেজিগনেটেড প্রফেশনাল ডিগ্রি অর লাইসেন্সিং। সো আই গেস কেউ যদি এইচআর প্রফেশনাল ঢুকতে চান, অবভিয়াসলি স্টাডিজটা ইম্পর্টেন্ট। কেউ যদি রিক্রুটমেন্ট প্রফেশনাল ঢুকতে চান, রিক্রুটমেন্ট এমন একটা প্রফেশন যেটা হচ্ছে যে কেউ করতে পারে, ইট ডাজ নট ম্যাটার যে আপনার ব্যাকগ্রাউন্ড কি। ইটস অল অ্যাবাউট যে কি আপনি কিভাবে কমিউনিকেট করেন, আপনার আপনার কাউকে ইভ্যালুয়েট করার ক্ষমতা কতটুকু, বা আপনি আপনার স্কিলটা কিরকম, আপনি মানুষের সাথে কানেক্ট করতেছেন কিভাবে, জব ভার্সেস রেজিউমে রিড করার স্কিল কিরকম, এগুলোর উপর বেস করে। এবং দিস স্কিলস আর ট্রান্সফারেবল এবং লার্নেবল। সো যদি শুরু থেকে শুরু করেন, লাইক ফর এক্সাম্পল লাইক জুনিয়র রিক্রুটার অথবা জুনিয়র রিক্রুটিং অ্যাসিস্ট্যান্ট, এভাবে এইসব রোলের থেকে শুরু করা যায়, you can easily adapt to this because these roles are not technical. ডিপেন্ডিং অন আপনি কোন ফিল্ডে হায়ার করতেছেন, এটার উপর বেস করে আপনাকে স্পেশালাইজড কিছু নলেজ থাকতে হবে। যেমন আমি টেকনিক্যাল ফিল্ডে রিক্রুট করি ইন আইটি অনলি, সো আমাকে যদি জিজ্ঞেস করেন যে মেকানিক্যাল অথবা আপনার জেনারেল লাইন বা অ্যাকাউন্টিং এই ধরনের লাইনে যদি কাউকে রিক্রুট করতে, আমার নলেজ এখন নাই। বাট ইফ লাইক আমার কোম্পানি যদি বলে যে ওকে উই আর শিফটিং ইউ টু দ্যাট, মেবি 1 or 2 months of training would be suffice. So এই জিনিসটা এই জন্যই বললাম যে রিক্রুটমেন্ট ইজ ভেরি ইজি প্রফেশনাল টু গেট ইনটু। সরি সিদ্দিক ভাই, অনেকটা তানভীর টাইম ভাই, নিয়ে নিলাম, বাট আই থট যে নো কি নো ইনফরমেশনটা নো, ইম্পর্টেন্ট ছিল। ডেফিনেটলি ডেফিনেটলি, এই জন্যই আমি আপনাকে আসলে ইন্টারাপ্ট করছি না, কারণ আমার মনে হয় দর্শকদের এটা উপকার করছে এবং করবে। জি এবং এই উপকারটা আরেকটু বাড়ানোর জন্য এখন পরবর্তী যে প্রশ্নটা করব, আমি আশা করব আপনি এখানেও একটি বিশদ উত্তর দেন। সেটা হচ্ছে, আমি একটু এই প্রশ্নটা করার আগে একটু ব্যাকগ্রাউন্ডের অবতারণা করি।
তানভীর ভাই, আপনার জন্য এবং আমাদের যারা সম্মানিত দর্শক আছেন বা সামনে দেখবেন তাদের সবার জন্যই। আহ, অনেক সময় কানাডাতে যারা নতুন আসছেন, আসার পরে তারা কেউ কেউ খুব চট করে জব পাচ্ছে, কেউ কেউ আবার ২, ৪, ৫, ১০ বছরও জব পাচ্ছে না। আসলে আমি পাচ্ছেন ঠিক না, বলবো না, ওনারা হয়তো সঠিকভাবে জবটা খুঁজতে পারছে খুঁজতে না। জানতে না, জি। এখন দেখা যাচ্ছে অনেক সময় কেউ নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে করে, যারা চট করে জব পেয়ে গেছে। আর যারা জব পাচ্ছে না তারা নিজেকে দুর্ভাগ্যবান মনে করে। অথবা তার একটা সময় যে মনে করে যে আম না, আসলে কানাডা আমার জন্য সঠিক দেশ নয়। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় অনেক সময়। হুম, হুম। যেমন আপনি নিজেই একটু আগে বললেন যে আপনি যখন এই ৩ দিনের রেজুমি ওয়ার্কশপটা করছিলেন, তো এই রেজুমি ওয়ার্কশপ করার পরে কিন্তু আপনার নিজের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে যে রেজুমির ব্যাপারটা কেমন হওয়া উচিত। মানে জি। instead of having a 10-12 page resume, they're looking for probably 1 page resume. Probably, right? That's what they're looking for. তো আপনার কাছে জানতে চাইবো তানভীর ভাই, এই যে আপনি এখন যেহেতু একজন এইচআর এর ভূমিকায় পালন করছেন, আপনি আছেন। তার মানে on a daily basis you go through like couple tens of resumes, right? জি। তো একজন এইচআর প্রফেশনাল হিসেবে আপনি একটা ক্যান্ডিডেটের রেজুমিতে কি জিনিসগুলো খেয়াল করেন, যাতে আমাদের যারা দর্শক আছেন বর্তমানে কানাডাতে হোক বা কানাডাতে যারা সামনে আসবেন, ওনারা যেন খেয়াল করতে পারে যে ঠিক আছে, কারণ ফার্স্ট তো এইচআরই রেজুমিটা গো থ্রু করে, পরে না হায়ারিং ম্যানেজার বা আদার জি, এক্সপার্টরা যাবে। এক্সাক্টলি। বাট তার রাইট। মানে কি এইচআর এর কাছে যদি আমি গো থ্রু করতে না পারি, এইচআর এর মানে কি বলবো, এই টায়ারটা যদি আমরা ক্রস করতে না পারি, মানে ডিসকাশন কিন্তু এখানেই থেমে যাবে। এক্সাক্টলি। তো একটু জানতে চাইবো আপনার দৃষ্টিভঙ্গিগুলো, আপনি কি কি জিনিস দেখেন? সিউর। আমি আই গেস আমি 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 আপনাকে একদম শুরু থেকেই বলি, যেহেতু আপনি বলছেন শুরু থেকে বলার জন্য। আম I feel like যে কি getting to know your resume is very very important. যাদের সাথে আমি অনেক সময় কথা বলি, ইনফ্যাক্ট আমি আমার বাঙালি ভাইদের সাথে কথা বলি, ইনফ্যাক্ট কালকেও দুইজন বাঙালি ভাইয়ের সাথে কথা হয়েছে থ্রু জব। অবভিয়াসলি ওনারা জবের জন্য অ্যাপ্লাই করছেন, আই স যে কি দের রেজুমে ইজ নট আপ টু দ্য মার্ক, দেন আমি ওনাদের সাথে ফোনে কথা বলে জিনিসগুলো অ্যালাইন করে নিতে হয়েছে। বাট আমি ইন সামারি যে মানে আমার যে ওয়ার্কশপ থেকে যেগুলো শিখছি, এবং বিইং ইন দিস প্রফেশনাল ফর অলমোস্ট টু এন্ড লাইক ওভার 2 ইয়ার্স, আমি যে জিনিসগুলো শিখছি বা যে জিনিসগুলো ক্লোজলি দেখি, যেটা ভাই বলছেন যে অন আ ডেইলি বেসিস অ্যাটলিস্ট 100 রেজুমে তো আই গো থ্রু, অ্যাটলিস্ট দ্যাটস দ্য মিনিমাম 100 রেজুমে আই হ্যাভ টু গো থ্রু। সো যে জিনিসগুলো আমরা কনসিডার করি, ফার্স্ট অফ অল ভাইয়া বলছেন যে এইচআর পর্যন্ত, মানে এইচআর যদি ভালো মতো রিড না করে বা অ্যাকসেপ্ট না করে আপনার রেজিউমে, এটা হায়ারিং ম্যানেজার পর্যন্ত যাবে না। আহ, এই এই এইচআর এর আগেও আরেকটা স্টেপ আছে, যেটা হচ্ছে এটিএস। এটিএস হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। সো ডিজিটালি যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন করি, এটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের থ্রুতে যাই। অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে অনেকে অ্যাওয়্যার না, এবং আমিও অ্যাওয়্যার ছিলাম না, যার কারণে আমি ভুলগুলো করতেছিলাম বা আমি অনেক ফ্যান্সি রেজুমে রেডি করতেছিলাম। সো প্রচলিত যে ধারণাগুলো আছে ওই জিনিসগুলো থেকে রিয়ালিটি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। কেন বলছি? প্রথমত আমরা অনেক কমন একটা অ্যাডভাইস পাই অনেকের কাছ থেকে, যে মেক ইউর রেজিউমে 1 পেজ। কারো কাছে 4-5 পেজ রেজিউমে পড়ার সময় নাই। দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। 1 পেজ রেজিউমে আর ফর পিপল দ্যাট আর ফ্রেশ গ্রাজুয়েট, অথবা যাদের কোনো অ্যাকচুয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই বা রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। আপনার যদি অ্যাটলিস্ট 3 থেকে 4 বছরের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, ইউ শুড অ্যাটলিস্ট ইউটিলাইজ অ্যান্ড হ্যাভ অ্যাটলিস্ট 2 to 3 পেজ রেজিউমে। দ্যাটস দ্য মিনিমাম ফর ফুল টাইম রোল। আর রেজিউমের ক্ষেত্রে যত সম্ভব স্টাইলাইজেশন অ্যাভয়েড করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টাইলাইজেশন বলতে আমি কি বুঝাচ্ছি? রেডিমেড টেমপ্লেট ইউজ করা ফ্রম ক্যানভা অর এনি অফ দি রেডিমেড ওয়েবসাইট। এগুলো আপনি দেখবেন যে ইনস্টাগ্রামে যাচ্ছেন বা ফেসবুকে রিলে যাচ্ছেন, অনেকে অ্যাডভাইস করতেছে নাও ইউজ দিস ওয়েবসাইট, মেক রেজুমে ইন 1 ক্লিক, অথবা আপনাকে লিঙ্কডইন অনেকে অ্যাডভাইস করতেছে যে তোমার 3 পেজ রেজুমে পড়ার কারো সময় নেই, হুইচ ইজ ট্রু, বাট নট এফিশিয়েন্ট। বিকজ হচ্ছে এই যে কেন সবার আগে আপনার অ্যাপ্লিকেশন যায় কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমে। সো আমি পুরো ওয়ার্ক ফ্লোটা এক্সপ্লেইন করি, তাহলে হয়তো বা দর্শকের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, প্রথমে যখন একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ইদার থ্রু ইনডিড অথবা লিঙ্কডইন, ধরেন যে কোনো একটা এজেন্সির থ্রুতে কোনো একটা জবে অ্যাপ্লাই করতেছে, ক্যান্ডিডেট আসলে অনেক সময় আইডেন্টিফাই করতে পারে না যে ওনারা জবটাকে ওই কোম্পানিতে অ্যাপ্লাই করতেছে নাকি এজেন্সির থ্রুতে করতেছে, বিকজ এজেন্সি ওইভাবেই পোস্ট করে। যখন কোনো একটা জব পোস্ট করি, আমরা পোস্ট করি যে কি হ্যাঁ ঠিক আছে আমার একটা জব আছে, আই নিড এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই হচ্ছে এটা স্কিল সেট। সো যখন কেউ ওই জবটাতে অ্যাপ্লাই করে, ওই রেজুমেটা আমার কাছে অ্যাজ রিক্রুটার আমার হাতে আসার আগে এটা কম্পিউটার সিস্টেমে যায়। সো এরকম ধরেন যে একটা জবের এগেনস্টে 500 জন অ্যাপ্লাই করতেছে, 500 জন
অ্যাপ্লিকেশন আমার পক্ষে একার পক্ষে দেখা পসিবল না, বিকজ আমি একটা জব নিয়ে কাজ করতেছি না, আমার হয়তো ডেইলি বেসিসে 10টা জব নিয়ে কাজ করতে হচ্ছে। 500 জন যদি each job apply করে, there is like 5,000 people at a time. I don't have enough time in a day to go through this many. So ATS আমাদেরকে হেল্প করে যে ওকে তোমার জব হচ্ছে পাইথন ডেভেলপার, এখানে দেখা যাচ্ছে যে সবাই অ্যাপ্লাই করে বসে আছে, যে ফ্রেশ গ্রাজুয়েট সেও অ্যাপ্লাই করছে, যার 10 বছরের পাইথন এক্সপিরিয়েন্স আছে সেও অ্যাপ্লাই করছে। এখন আউট অফ দিস 500 পিপল আমি ওদেরকে কিভাবে ফিল্টার করব? এটা আমাকে হেল্প করে এটিএস। এবং এটিএস এর কোনো ইমোশন নাই, ইটস এ সিস্টেম যেটা হচ্ছে আপনার প্রোফাইলগুলোকে র্যাঙ্ক করে বেসড অন হাউ ক্লোজলি ইয়োর রেজুমে ম্যাচেস উইথ দ্য জব ডেসক্রিপশন। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজুমে নিডস টু ম্যাচ উইথ দ্য জব ডেসক্রিপশন ইউ আর অ্যাপ্লাইং টু। এটা কেন বলতেছি আমি একটু পরে আসতেছি। এটা এই জিনিসটা আমি শিখছি ওয়ার্কশপে, পরে এখন হচ্ছে ডে টু ডে লাইফে আসলে এটা অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি যে কিভাবে এই জিনিসটা ইফেক্টিভলি কাজ করে। সো আপনি যখন রেজুমে বানাবেন আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার রেজুমে শুড অ্যাড্রেস all the keyword from the job for the job that you're applying to. So সবগুলো কিওয়ার্ড যেন আপনার রেজুমেতে থাকে এবং এটা যেন এটিএস ফ্রেন্ডলি হয়। সো এটিএস ফ্রেন্ডলি রেজুমে হচ্ছে ভেরি সিম্পল এন্ড প্লেন ফরম্যাট অফ দ্য রেজুমে। লাইক আপনার নাম, ঠিকানা, এসব জিনিসপত্র থাকবে, একটা প্রফেশনাল সামারি থাকবে, আপনার টেকনিক্যাল স্কিলস গুলো থাকবে, এরপরে হচ্ছে আপনি প্লেনলি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলোকে আপনি যত ডিটেলসে সম্ভব আপনি এক্সপ্লেইন করে যাবেন। এটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি রেজুমের এক্সাম্পল। আপনার যদি এই পাশে একটা কলামে আপনি স্কিল রাখেন, এই পাশে মাঝখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখেন, এই পাশে আপনার ছবি বা কিছু দেন, এই জিনিসগুলো এটিএস রিড করতে পারে না। অনেকে দেখি যে সার্টিফিকেশন করছে, অনেকে 20-25টা করে সার্টিফিকেশন আছে, নেটওয়ার্কিং, আইটি, এটা অনেকে সার্টিফিকেশনের ব্যাজের যে ছবিগুলো আছে সেগুলো রেজুমেতে দিয়ে দেয়। সো দেখতে অনেক অ্যাপিলিং লাগে, ইটস ভেরি গুড যখন কেউ পার্সোনালি পিডিএফটা খুলতেছে বা ফাইলটা খুলতেছে, বাট নোবডি পার্সোনালি ওপেন্স দ্যাট ফাইল আনটিল এটিএস রিকগনাইজ ইওর প্রোফাইল। সো যার কারণে আমি দেখছি অনেক ভালো ভালো ক্যান্ডিডেট ডোন্ট গেট সিলেক্টেড ফর ইনিশিয়াল কল। কারণ হচ্ছে আমরা যখন রিক্রুটাররা যখন বাছাই করি যে 500 জন থেকে হয়তো 5 জন বাছাই করি, কারণ এইচআর এর ক্ষেত্রেও টাইম নেয় বলে ওরা রিক্রুটিং এজেন্সির কাছে হেল্প নেয়। আমরা যখন বাছাই করি 500 জন থেকে হ্যান্ড পিক করে 5 জন, হ্যান্ড পিক করে 5 জন, শুধু ওই 5 জনকে কিন্তু আবার ওই যে হ্যান্ড পিক করে রেজুমে কিন্তু আবার এইচআর এর কাছে পাঠাই দেই না। আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই 5 জনকে আবার হয়তো বা ফোনে কথা বলি, একবার ফোনে কথা বলে যদি মনে হয় যে না এই পার্সনটা হি ইজ গুড, হি ক্যান কমিউনিকেট এবং ওনার কমিউনিকেশন এবং নলেজ স্কিলস ইজ রিয়েলি ম্যাচিং উইথ দ্য জব, দেন ওনাদেরকে আবার ভিডিওতে কল করি। কারণ হচ্ছে অনেক সময় ফোন এন্ড ভিডিও ইন্টারাকশন ইজ ভেরি ডিফারেন্ট। ইউ নিড টু নো যে কি একজন মানুষ ইন পার্সন কিভাবে কাজ করবে, বিকজ ইউ হ্যাভ টু বি টিম প্লেয়ার অলসো। সো ওনারা আবার লাইক যে ভেরি ইন্ট্রোভার্টেড কিনা বা কমিউনিকেট করতে পারতেছে কিনা, নাকি আপনার ফোনে ওভার দ্য ফোন কিছু দেখে দেখে আপনাকে বলতেছে। সো ভিডিও কল করি, দেন ডিসাইড করি যে ওকে দিস পারসন মে বি এ গুড ফিট ফর দ্য জব দ্যাট আই হ্যাভ। এরপরে হচ্ছে এই যে 500 জন থেকে আমি 5টা রেজুমে সিলেক্ট করলাম, এই 5টা রেজুমে এইচআর এর কাছে যায়। এখন অ্যাজ এন এইচআর পারসন, এইচআর কিন্তু ওই যে কোম্পানিতে কাজ করছে ওদের আবার মাল্টিপল ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স থাকে, টেকনিক্যাল থাকে, মার্কেটিং থাকে, এটা থাকে ওটা থাকে। এইচআর কিন্তু সবকিছুর জন্য রেসপন্সিবল, বাট নট ফর রিক্রুটিং। ওরা যেটা করে ওরা হায়ারিং ম্যানেজারকে হেল্প করে টু ফিল্টার ডাউন যে কি ওকে রিক্রুটিং। এখন এই জিনিসটা বুঝতে হবে, একটা জব ধরেন যে একটা প্রোগ্রামারের জব বা একটা সফটওয়্যার ডেভেলপারের জব একটা এজেন্সি কাজ করতেছে না, দের মে বি 2 or 3 মোর এজেন্সি। ধরেন আমার এজেন্সি থেকে 5টা রেজুমে গেল এইচআর এর হাতে, অন্য এজেন্সি থেকে 5টা, এরপরে এগেন এইচআর কিন্তু আবার 15টা রেজুমে পেয়ে গেছে। আমি যে 5টা রেজুমে পাঠাইছি এগুলা অন্য এজেন্সিও কিন্তু চাইবে যে ওর ক্যান্ডিডেট আগাই থাকুক, তো ও কিন্তু সবচেয়ে বেস্ট রেজুমে গুলাই এইচআর এর কাছে পাঠাইছে। এবং এইচআর এর কাজ হচ্ছে ক্লোজলি ফাইন্ড আউট করা যে কোন জিনিসটা মিসিং জব ডিটেলস থেকে, যে আমার 5টা জিনিস দরকার, এই 5টা জিনিস থেকে কারো 2টা জিনিস মিসিং, কারো একটা জিনিস মিসিং, কারো রেজুমে 90% ম্যাচ করতেছে, কারো রেজুমে 98%। সো যারটা যত ক্লোজলি ম্যাচ করে জব ডিসক্রিপশনের সাথে সে কিন্তু যাচ্ছে ফাইনালি হচ্ছে আপনার hiring manager হাতে। Hiring manager is the one that makes the decision যে কি whether to hire you or not. Hiring manager কিন্তু HR না। এই জিনিসটা আসলে টিপিক্যালি আমাদের বাংলাদেশি যারা আসে আমাদের কিন্তু অনেক সময় এটা মিসকনসেপশন থাকে যে HR ডিসাইড করবে যে কে জব পাবে পাবে। HR এর কোনো ভূমিকা নাই এই ক্ষেত্রে। হায়ারিং ম্যানেজার ডিসাইড করে অ্যাকচুয়ালি সে কাকে হায়ার করবে on his team. So hiring manager finally go through interview and everything then selects. So this is the life cycle of your application. এখন আপনি as a candidate যখন পিসিতে বসে একটা রেজুমে দিয়ে সবগুলো জবে অ্যাপ্লাই করতেছেন, this is the main reason why you are not getting call from recruiter or hiring managers or you're not getting interview.
যে জিনিসটা আমি আমি বলছি যে আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে ওয়ার্কশপে গিয়ে, যে জিনিসটা আমি স্পেসিফিকলি শিখছি সেটা হচ্ছে ইউ শুড নট ইউজ ইয়োর ওয়ান রেজিউমে টু অ্যাপ্লাই ফর অল দ্য রোল, বিকজ নট অল দ্য জব ডেসক্রিপশন আর সেম। প্রত্যেকটা জব ডেসক্রিপশনে টাইটেল যদি সেম থাকে, ফর এক্সাম্পল আমরা একজন এইচআর ম্যানেজার খুঁজতেছি, রেসপন্সিবিলিটি কিন্তু সেম থাকবে না, মেবি 60 to 70% ম্যাচ থাকবে, বাট যে জিনিসগুলো ম্যাচ নাই দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট, বিকজ 60 to 70% যে জিনিসগুলো প্রত্যেকটা জব ডেসক্রিপশনে ম্যাচ থাকবে, দের ইজ এ চান্স যে কি প্রত্যেকটা ক্যান্ডিডেটের রেজিউমে তো সেম জিনিসগুলো ম্যাচিং থাকবে। তাইলে ওরা হায়ার করবে কাকে? হায়ার করবে এমন লোককে যে জিনিসগুলো ম্যাচিং নাই। ফর এক্সাম্পল ধরেন যে কোম্পানি এ তে 6টা পয়েন্ট আছে, কোম্পানি বি তে 6টা পয়েন্ট আছে, কোম্পানির এ 6টা পয়েন্টের সাথে কোম্পানি বি 6টা পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে কি 5টাই অলমোস্ট ক্লোজলি ম্যাচ করে, বাট একটা পয়েন্ট ম্যাচ করে না। কোম্পানি এ চাচ্ছে একটা জিনিস, কোম্পানি বি চাচ্ছে একটা জিনিস। কোম্পানি এ হয়তো চাচ্ছে যে কে এমন একজন লোক যে স্পেসিফিকলি স্পেসিফিক কোন একটা এটিএস ইউজ করছে, অথবা ধরেন যে ফর এক্সাম্পল যারা অ্যাকাউন্টিং এর আছে ওদের এক্সাম্পল দিয়ে বলি যে ওরা কুইক বুক অ্যাপ্লিকেশনটা ইউজ করছে। কোম্পানি এ চাচ্ছে কুইক বুক, আর কোম্পানি বি চাচ্ছে ফ্রেশ অ্যাকাউন্টিং অর সামথিং লাইক দ্যাট। এখন আমি অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট, আমি যদি জব খুঁজি, আমার ধরেন যে কুইক বুক আছে, আমি দুইটাতেই অ্যাপ্লাই করলাম, কোম্পানি এতেও অ্যাপ্লাই করলাম, কোম্পানি বিতেও অ্যাপ্লাই করলাম, দের ইজ হায়ার চান্স যে কি কোম্পানি এ আমাকে কল করবে, কোম্পানি বি আমাকে কল করবে না, বিকজ হচ্ছে আমার ফ্রেশ বুক এক্সপিরিয়েন্স নাই। দ্যাটস দ্য বেসিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং যে কি আপনার রেজুমে কিভাবে আপনাকে রেডি করা দরকার। এই যে জন্য আমি বলছিলাম যে আই ওয়ান্ট টু ডিসকাস আ লিটল মোর যে রেজুমে শুড ম্যাচ উইথ দ্য জব ডিসক্রিপশন। Two things. First of all, obviously, hiring managers would like to hire someone. ও তো টাকা দিয়ে হায়ার করতেছে কাউকে, ওর একটা প্রবলেম আছে, দ্যাটস ওয়াই সে হায়ার করতেছে। এমন না যে কি আমার কাছে বাজেট আছে 50,000 টাকা, আমাকে স্পেন্ড করতে হবে এটা সামহাও, দেন আই উইল হায়ার সামবডি এন্ড দেন পুট হিম ইন সেট, নট লাইক দ্যাট। ওর কোন একটা স্পেসিফিক প্রবলেম আছে, ওর হয়তো বা টিমে এনাফ লোক নাই, ওর হেল্প লাগতেছে, কোন একটা স্পেসিফিক প্রবলেমের জন্য সে হায়ার করতেছে। ইফ ইউ ক্যান রিড জব ডিসক্রিপশন ক্লিয়ারলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি ও কেন হায়ার করতেছে। 99% অফ দ্য টাইম জব ডেসক্রিপশনে উল্লেখ থাকে যে হোয়াট আর দ্য কি স্কিলস ইজ দে আর লুকিং ফর। আপনি যদি মনে করেন আপনার ওই স্কিলটা আছে, বাট আপনি যদি দেখেন যে আপনার রেজিউমেতে ওই জিনিসটা আপনি ইউটিলাইজ করতেছেন না ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন, আই থিঙ্ক আপনি অনেক বড় একটা ভুল করবেন। বিকজ হচ্ছে আপনার উচিত যে আপনার রেজুমে প্রত্যেকটা জবের জন্য ইউনিকলি রেজুমে রেডি করা। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে, আরে ভাই আমার তো 50টা জবে অ্যাপ্লাই করতে হচ্ছে, উইকলি বেসিসে আমি 50টা রেজুমে রেডি করব? না, ইউ হ্যাভ টু বি লিটল ইন্টেলিজেন্টলি ডিসাইড যে কি আপনার রেজুমে ফরম্যাটটা কি হবে। এই যে আমি একটু আগে বলছিলাম যে ফরম্যাটের আগে সবার আগে আপনার একটা প্রফেশনাল সামারি থাকবে। প্রফেশনাল সামারিটা ডিসক্রাইব করে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আপনি কি শিখছেন, 10 বছরের এক্সপিরিয়েন্সে কি শিখছেন। এই সেকশনটা আপনি অলওয়েজ ইউ ক্যান চেঞ্জ বেসড অন যে আপনার 10 বছরের, আপনার পুরো রেজুমে চেঞ্জ করতে হচ্ছে না। আপনার প্রফেশনাল সামারিতে আপনি যদি সিম্পল কিওয়ার্ড গুলা যদি ইন্টিগ্রেট করতে পারেন, একটা 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 সেম ওয়ার্ডকে মাল্টিপল ভোকাবুলারি ইউজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ইউজ করে, আপনি যদি ওই সেম ওয়ার্ড যদি ইউজ করতে পারেন, দের ইজ এ হিউজ চান্স অফ ইউ গেটিং সিলেক্টেড। বিকজ হচ্ছে এটিএস ডাজ নট হ্যাভ এনি ইমোশন, ও আপনাকে জাস্ট 100% ম্যাচ করবে যে ওকে আমার জব ডিসক্রিপশনে এই কিওয়ার্ড আছে, ডু ইউ হ্যাভ দিস কিওয়ার্ড ইন ইউর রেজিউমে। এগেন, আপনি মেবি এক্সেপশনাল ক্যান্ডিডেট, বাট আপনার রেজিউমে যদি 500 জনের ভিড়ের মধ্যে হারাই যায়, ইটস নট শোয়িং আপ ইন দ্য কিওয়ার্ড সার্চ, ইউ উইল নেভার গেট এ কল। বিকজ ইটস জাস্ট বিকজ হচ্ছে কি ইউ আর নট থিঙ্কিং যে কি আপনার আপনার এই আপনি এমন না যে কি আপনি অ্যাপ্লাই করে দিলেন দেন দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য প্রসেস, ইউ নিড টু থিঙ্ক হাউ যে মানে পেছনের জিনিসগুলো কিভাবে যায়। এই জিনিসগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে আই এম শিওর যে কি your getting of like your chances of getting calls from recruiter or HR will significantly get higher. তানভীর ভাই, জি ভাই। আমার মনে হয় শুধু এই প্রশ্নটা নিয়ে আমাদের ২-৩টা লাইভ করা উচিত। শুধু জি এই ইনশাল্লাহ। পার্টিকুলার একটা প্রশ্ন নিয়ে। কারণ আসলেই দেখেন এই যে আপনি খুব চমৎকারভাবে আপনি শুরু করেছেন যে না, আমার আগেও আরেকটা প্রসেস ইনভলভড। জি। তো এখানেই কিন্তু অনেকগুলো কথা থেকে যায় যে মনে করেন আমার ১০-২০ বছরের চমৎকার এক্সপেরিয়েন্স আছে। দুনিয়ার নামকরা ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেশন আছে। কিন্তু যেমন জি। আপনি খুব স্পেসিফিক একটা এক্সাম্পল দিলেন যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় ইট লুক নাইস যে হ্যাঁ, আমি হুম। ২ কলাম বা ৩ কলামের একটা রেজুমে দিচ্ছি। অনেক কালারফুল অনেক কিছু ম্যানেজ করছি। সো আমার কাছে যে চোখের সামনে ধরা পড়ার আগে কিন্তু মেশিনের চোখে ধরা পড়তে হবে।
তো এক্সাক্টলি। মেশিনের চোখে যদি ধরা না পড়ে এত নাইস করে লাভ কি? হ্যাঁ? এই একটু লজিকটা ইন্টারাপ্ট হয়তো করবো অনেকে ভাইয়া, জানে না। হ্যাঁ একটু ইন্টারাপ্ট করবো জি। এই জিনিসটা, কারণ হচ্ছে অনেক সময় ক্যান্ডিডেটরা বুঝতে পারে না যে কি হ্যাঁ কিছু রেজুমে আছে ইটস গুড ফর নেটওয়ার্কিং। ফর এক্সাম্পল ধরেন যে আপনি আমার সাথে কফি শপে দেখা হলো, অথবা কোনো একটা নেটওয়ার্কিং ইভেন্টে দেখা হলো, অথবা আপনি আমার সাথে পার্সোনালি রিচ আউট করলেন লিঙ্কডইনে, ওই ক্ষেত্রে যদি আপনি আমাকে অনেক ভেরি ডিটেলড একটা রেজুমে দেন, ওটা আমি পড়তে ভালো লাগবে না। আপনি যদি আমাকে একটা সামারাইজড ভার্সন রেজুমে দেন, আপনি আহ, যেটাতে আপনার সবকিছু সেকশন ওয়াইজ করা আছে, ক্লিয়ারলি ইন্ডিকেট করে দিচ্ছেন যে ওকে আমাকে এফোর্ট দিতে হচ্ছে না, এই রেজুমে গুলা ইটস গুড ফর পার্সোনাল কানেকশন। বাট আপনাকে 2 or 3 সেট অফ রেজুমে আপনার সবসময় রাখতে হবে। একটা হচ্ছে আপনার অনলাইনের জন্য রাখবেন, বা যেটা এটিএস এর জন্য রাখবেন, যেটা হচ্ছে আপনার সিস্টেমের জন্য, দ্যাটস দ্য মেইন রেজুমে। আর একটা রেজুমে থাকবে যে হ্যাঁ সিদ্দিক ভাই আমি আপনার সাথে পরিচয় হয়েছে, আমি অনেকদিন ধরে স্ট্রাগল করতেছি, আপনি তো ইন্ডাস্ট্রিতে অনেকজনকে চিনেন, একটু দেখেন আমাকে হেল্প করতে পারেন কিনা। সিদ্দিক ভাইয়ের কিন্তু এত টাইম নেই যে কি সে বসে বসে প্রত্যেক লাইন বাই লাইন পড়বে আপনার রেজুমেতে। ইন দ্যাট কেস ওই বিউটিফুল রেজুমে যেটা আপনি সব জায়গায় ইউজ করতেছেন, ইন দ্যাট কেস দ্যাট ইজ ইউজফুল হিয়ার। বাট আপনার যেটা আগলি রেজুমে, যেটা হচ্ছে জাস্ট টেক্সট বেসড রেজুমে, যেখানে কোনো ধরনের কোনো স্টাইলাইজেশন নাই, জাস্ট টেক্সট আর টেক্সট, টেক্সট আর টেক্সট, এই রেজুমে গুলো আপনাকে ইউজ করতে হবে হচ্ছে এটিএস এর জন্য। এটিএস এর আরেকটা শর্টকামিং আছে, আমার কোম্পানি ওয়ান অফ দ্য লাইক টপ 3 এটিএস এর মধ্যে ওয়ান অফ দি এটিএস আমরা ইউজ করি আমাদের কোম্পানিতে। স্টিল ওই ATS does not recognize PDF well. আপনার পিডিএফ যদি ডকুমেন্ট থেকে ইনকর্পোরেট করা থাকে, তাহলে মোট সময় মানে ডকুমেন্ট বলতে মাইক্রোসফট ওয়ার্ড থেকে ইনকর্পোরেট করা থাকে, তাহলে এটা ইজিলি রিড করে। বাট যখন আপনি ক্যানভা বা কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনার রেজুমেটা নাইসলি মেড আউট করবেন, ওই রেজুমে গুলো ওরা ভালো করে রিড করতে পারে না। রিড করতে পারে না, ওরা কি করে, ওরা অপটিক্যাল ওই যে অপটিক্যাল যে টেকনোলজি ইউজ করে ওরা প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নেয় বা প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে নেয় ঠিকই, বাট অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না। তখন দেখা যাচ্ছে যে কি এই লাইনে আপনার এডুকেশন লেখা আছে, পরের লাইনে চলে আসছে আপনি কোম্পানিতে 50টা এক্সেল সলভ করছেন ডেইলি। সো ওই যে নিচের লাইনটা উপরে চলে আসছে, উপর লাইনটা হজবরল হয়ে যায়। সো এই এই চিন্তা করেন জাস্ট ব্যাক অফ ইউর মাইন্ড যে আপনি এই রেজুমে যদি আপনি এই ধরেন 50টা জায়গায় অ্যাপ্লাই করছেন, সব কোম্পানিতে আপনার রেজুমে এখন আছে, আপনার নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট টাইম যখন ওরা সার্চ করবে যে ওকে আমি এরকম প্রোগ্রামার চাচ্ছি, আপনার রেজুমে কিন্তু এখানে হজবরল অবস্থায় আছে, আপনার রেজুমে শো করবে না, আপনার ইটস ব্রোকেন ইনফরমেশন ইন দ্য এটিএস। সো এই জন্য আপনি আপসেট হয়ে যাবেন যে ওরে আমি তো 50টা জায়গায় অ্যাপ্লাই করতেছি, 60টা জায়গায় অ্যাপ্লাই করতেছি, কোথাও কোনো কল পাচ্ছি না, অথবা রিক্রুটার কল করে 2 মিনিট কথা বলে এরপর পরে জানাবে বলে আর কল করে না। সো দিস ইজ দ্য মেইন রিজন। এবং এই জিনিসটা নিয়ে আমি প্রতিদিন ডিল করি, এবং আমি অনেক 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 মানুষজনকে হেল্প করছি টু আন্ডারস্ট্যান্ড যে কি দিস ইজ নট হাউ থিংস ওয়ার্ক। এবং মোস্টলি আমার সাথে যারা ভিডিওতে কলে আসে অবভিয়াসলি জব সার্চের থ্রুতে, ওনাদেরকে আমি হয়তো স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি, বাট এই ক্ষেত্রে তো হয়তো পসিবল না। বাট ইন ফিউচার হয়তো যদি আমরা কখনো আবার আড্ডা দেওয়ার সুযোগ হয়, হয়তো আমি চেষ্টা করবো এই জিনিসগুলো নিয়ে আরেকটু আলোচনা করার ডিপলি। অবশ্যই তানভীর ভাই, আমার মনে হয় আপনার সাথে আমাদের আরেকটা লাইভ অবশ্যই করতে হবে, স্পেশালি এই এটিএস সিস্টেমটাকে আরো ডিটেলস বোঝার জন্য। কারণ আমি আমি প্রিটি মাচ ভেরি ভেরি শিওর, সেটা আমার সাথে হোক অন্য অনেকের সাথেই ঘটেছে। অনেক সময় আমরা অনেক ভালো ভালো জবে অ্যাপ্লাই করেছি, বাট এই জবটা আসলে এইচআর পর্যন্ত যায়ই নাই। জি এক্স্যাক্টলি। এটা এইচআর পর্যন্ত যায়ই নাই। হ্যাঁ? মানে এরপরে না আসলে আমি হুম হুম, ইন্টারভিউতে যাব, কথা বলবো, সে তো অনেক পরের কথা। কিন্তু পরের কথা এইচআর এর টেবিল এক্স্যাক্টলি। পর্যন্ত আমার রেজুমেটা যায় নাই। এই যে টুকটাক মেশিন লার্নিং নলেজের যে কিছু ব্যাপার আছে, এই নলেজটা না থাকার কারণে, জি এবং এখানে যে ব্যাপারটা আপনি নিজেও বলেন যে আপনার কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট এটিএস সিস্টেম ব্যবহার করে, এর পরেও হচ্ছে না। কারণ কি? আমি যেটুকু বুঝলাম যে আমার রেজুমেটা বিল্ড করা উচিত একদম এমএস ওয়ার্ডে। জি। নাথিং বেসড অন এনি ফ্যান্সি প্ল্যাটফর্ম, নট নো, ইভেন পিডিএফ। তাই না? না। তো জি। এই যে একটা দেখেন, একটা খুব স্পেসিফিক জিনিস। অনেক হয়তো মনে করছে ঠিক আছে আমি মানে র না করে, অথবা আমি করেছিলাম বাট এটাকে পিডিএফ ভার্সন করে দেন আপলোড করলাম। সো দিস ক্যান বি আনলেস আমি ডেঞ্জারাস। যেটা অ্যাডভাইস করি যে আনলেস স্পেসিফিকলি আস্ক ফর পিডিএফ ইউজ করা উচিত না। বিকজ হচ্ছে কেউ যদি স্পেসিফিকলি বলে যে প্লিজ আপলোড ইউর পিডিএফ, অথবা প্লিজ আপলোড, আপনার যদি অপশনও থাকে মাল্টিপল অপশন যে কি ইউ ক্যান আপলোড পিডিএফ ডকুমেন্ট, ইউ শুড অলওয়েজ চুজ ডকুমেন্ট ফরম্যাট বিকজ ইটস ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। বিকজ আপনি জানেন না আপনার রেজুমে কোত্থেকে কোথায় যাবে। আপনি যদি আমার এজেন্সিতে পাঠান রেজুমেটা, ধরে নিলাম যে আমার পিডিএফটা ইটস ফাইন, নাইসলি অ্যাকসেপ্টেড ইন মাই কোম্পানি, বাট আজ থেকে 2 মাস পরে বা 3 মাস পরে, যেহেতু আপনি এজেন্সি থ্রুতে যাচ্ছেন, এজেন্সি উইল ট্রাই টু পুশ ইউর প্রোফাইল টু ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ। যে কোম্পানিতে যাচ্ছে ওই কোম্পানির সিস্টেম কিন্তু আপনার রেজুমে যদি অ্যাডাপ্ট না করে, দেন দ্যাটস
লাইক ইভেন আপনার রিক্রুটারও জানবে না যে আপনার রেজুমে ওদের সিস্টেমের সাথে হোয়াইট, বাট টু প্লে সেফ ডকুমেন্ট ফরম্যাট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড বিকজ হচ্ছে এটা সবাই ইউজ করে। সো আই থিঙ্ক উই শুড অলসো অপ্ট ফর ইট, বাট অলসো হ্যাভ এ পিডিএফ ভার্সন। যদি কেউ স্পেসিফিকলি চাইছে তোমার কি পিডিএফ ভার্সন আছে, দেন সেন্ড পিডিএফ। আদারওয়াইজ অটোমেটিকলি শুড অলওয়েজ অপ্ট ফর ডকুমেন্ট ফরম্যাট। ধন্যবাদ তানভীর ভাই, এগুলো আমার মনে হয় একেবারেই মানে ভেরি গ্রেট অ্যাডভাইসেস। এখন মানুষ কতটুকু নিবে, আদৌ নিবে কিনা এটা তাদের ব্যাপার, Well, বাট yes. at least you tried. Yeah, no, no, of course, of course. যাক, এনাফ সিরিয়াস কথাবার্তা বললাম। জি ভাইয়া। এবার একটু আবার পরিবার পরিজনের দিকে ফেরত আসি। সেটা হচ্ছে তানভীর ভাই, আমরা আপনার বায়োতে আজকে বলেছি দর্শককে, বা আপনি আপনাদেরকে আগে ইনফর্ম করেছেন, সেটা হচ্ছে আপনি ভেরি রিসেন্টলি টরন্টো থেকে ক্যালগেরি মুভ করলেন। এখন জি। টরন্টো থেকে ক্যালগেরি মুভ কেন করলেন, ড্রাইভিং ফ্যাক্টরস কি ছিল, বা এখানে আসার পর আপনার কেমন লাগছে, এই পুরো বিষয়টা একটু আপনার থেকে জানতে চাচ্ছি। শিওর। যখনই কানাডা আসার প্ল্যান মানে করছিলাম, তখন থেকে প্ল্যান ছিল যে টরন্টোতে সেটেল হবো। টরন্টো বিগেস্ট সিটি, এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ বেসড ইন লাইক টরন্টো, জব অপরচুনিটি থেকে নিয়ে সবকিছু নিয়ে। এবং এখনো আমি 100% অ্যাগ্রি করি উইথ দ্যাট ইনফরমেশন। ক্যালগেরি মুভ করছি রিসেন্টলি। আমি টরন্টোতে ছিলাম সিন্স 2021, এবং অলমোস্ট 2021 থেকে 2023 এর অগস্ট পর্যন্ত আমি টরন্টোতেই ছিলাম। সো টরন্টো obviously will have that close significant connection all the time, that emotional connection. But যে কারণে আমি ডিসাইড করলাম যে কি আই ওয়ান্ট টু মুভ টু এ ডিফারেন্ট সিটি, এবং ওয়াই ক্যালগেরি দ্য চয়েস। যখনই টরন্টোতে ল্যান্ড করছি, তখন থেকে কেন জানি মনে হচ্ছিল যে ইটস নট হোমলি, লাইক আমি ইউকে তে ছিলাম। যারা ইউকে তে আমার মতো অনেকের সাথে আমার পরিচয় হয়েছে টরন্টোতে, যারা আমার মতো ইউকে তে ছিল দেন কেম টু ক্যানাডা। Majority of the people that I personally met who moved from UK, they don't like Toronto much because always the comparison টা চলে আসে যে আরে ইউকে তে এটা ছিল, এটা নাই, এটা নাই, এটা নাই। But still, after once you slowly start living there, you slowly fall in love with the city and everything. But why I moved to Calgary is because of the affordability and work-life balance. Toronto is very, very fast-paced, and then fast-paced in a sense যে আমি যদি compare করতে যাই, ধরেন যে Dhaka versus Cox's Bazar, or any of the, like Bandarban, like that kind of a fast face type of scenario. So দেখা যাচ্ছে যে কি টরন্টোতে is just all about work and then everything. Obviously, people who lives in Toronto, they also have work-life balance, get weekends off and everything, but the amount of expenses যে ওইখানে এত বেশি যে most of the time দেখা যায় majority of the people I personally know, obviously there are people that are in very good career, but I personally know ended up working in like যে উইকেন্ডও জব করার লাগতেছে, অথবা সাইড ইনকাম একটা ব্যবস্থা করা লাগতেছে, এটা ওটা, just because of the inflation of money and everything going around, এবং the expenses that are going like going up every day. So যে ড্রাইভিং ফ্যাক্টরটা মেইনলি কাজ করছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ব্রিং মাই মম হিয়ার টু লিভ উইথ মি। আমার 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 ড্রিম ছিল যে যখন আমি মুভ করছি, বা যখনই আমার মানে ইন্টেনশন ছিল যে আই থট যে I'll get my parents here to live with me as well, and also I would like my whole family to live with me if possible. But unfortunately আমার আব্বা মারা গেছেন জানুয়ারিতে। সো দেন ফ্রম দ্যাট I thought যে I want to be close to my mom as well. সো আমি চাইছি যে আম্মাকে নিয়ে আসবো। বাট টরন্টোতে যে জিনিসটা আমার পার্সোনালি হচ্ছিল সেটা হচ্ছে আমি ওয়ান বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে থাকছিলাম, এবং এট দ্যাট টাইম আই ওয়াজ পেইং অলমোস্ট $1,800 ফর ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট। ফানি ফ্যাক্ট হচ্ছে আমি যে অ্যাপার্টমেন্টটা ছেড়ে আসছি, ওই অ্যাপার্টমেন্ট এখন আমার ক্লোজ একজন ভাইয়া থাকেন, ওই ভাই পে করতেছে সেম অ্যাপার্টমেন্ট বিকজ হি জাস্ট গট ইট থ্রো রেফারেন্স অফ মি। ও এখন $2,200 to $2,300 পে করে। সো that much of an expensive life it is right now in Toronto, just one bedroom. So it was getting out of hand, like যে আমরা উন্নত একটা দেশে আছি just for peace of mind, যে কি আপনি একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, ফ্যামিলির সাথে সময় কাটাবেন। If besides having a full-time job, if I have to think about যে কি আমার আরো একটা জব লাগবে just to meet my ends need, তাহলে আর দেশের থেকে সেম কাজটাই করা যেত, রাইট? সো ওইসব ড্রাইভিং ফ্যাক্টর থেকে আই থট যে কি ওকে লেট মি মুভ টু সামওয়্যার লিটল laid back, a little slower phase of life, যেখানে আমার ফ্যামিলি টাইম দেওয়ার সুযোগ বেশি থাকবে, বা আই ক্যান
have work-life balance and all this stuff, and slowly start building family and stuff like that. So যেটা আসলে one of the biggest reason ছিল, I'd say, যে living cost টরন্টো থেকে মুভ করার পেছনে. I still miss Toronto, but slowly loving Calgary also. ধন্যবাদ তানভীর ভাই। আপনার আসলে আপনি আমার মনে হয় ইউ জাস্ট ইকোড মি। আমার ভয়েসটা হয়তো আপনি ইকো করছেন। কারণ আমার আমার ক্লোজ যারা আছেন বা আমি এর আগেও যে একটা পর্বে বলেছি, আমিও কিন্তু টরন্টোতে ৫ বছর ছিলাম। ৫ বছর থেকে গত বছর এপ্রিল আমি জি, নিজেও ক্যালগেরি মুভ করছি, রাইট? জি. এবং আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কেন? প্রবাবলি আমি অলমোস্ট বোধহয় আপনার কথাগুলোই আবার রিপিট করব। But thank you, তো Siddiq bhai. You made it a lot easier with helping me with information. যখনই আমার কোনো confusion ছিল ক্যালগারি মুভ করা নিয়ে, you helped me a lot. So thank you so much. Publicly, thank you জানাইলাম. অল গুড, অল গুড। তানভীর ভাই, কারণ আমার মনে হয় যে আ আমি পেশায় একজন ইমিগ্রেশন কনসালটেন্ট, সেটা একটা জিনিস। সেটা আমার জি, পেশা। জি, কিন্তু একজন বাংলাদেশী হিসাবে আরেকজন বাংলাদেশীকে কিছু তথ্য দিয়ে, স্পেশালি কানাডিয়ান লাইফ এর কিছু তথ্য দিতে সহযোগিতা আমি করতেই পারি, বা আমাকেও অনেকে করেছেন। এমন না যে আমিই করি, আমাকেও অনেকে no, কিন্তু of করেছে, course, তাই না? of course. সো সেই অর্থে জাস্ট কিছুটা কম্পারিজন বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ, ওখানে গেলে এই পাবেন, ওই পাবেন, আর এখানে আসলে এই পাবেন আর ওই পাবেন। মানে জি, যেমন আমি যদি আজকের এই এপিসোডের একটা ট্যাগ লাইন বলি, যেটা আমাদের সাবজেক্টও আছে, দর্শকদের উদ্দেশ্যে বলব। আমার দৃষ্টিতে কানাডা এপিসোড 18 ব্র্যাকেটে লেখা বেহেশত নয়, বাস্তবতা তুলে ধরার একটি প্রয়াস। জি, কারণ বাংলাদেশ থেকে অনেকে মনে করেন কানাডা যেন নেক্সট টু হেভেন। আবার হুম, বাংলাদেশ থেকে অনেকে মনে করেন এমনি, এমনি কিন্তু না। কারণ কানাডা থেকেই আমাদের মতো আমরা অনেকে আছে, জি. স্পেশালি বেশ কিছু প্রখ্যাত ইউটিউবার বা অনেক ফেসবুক ব্লগার, মানে তারা কানাডাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে, এখানে অশান্তি বলে কোনো ব্যাপার নাই। এখানে কষ্ট বলে কোনো ব্যাপার নাই। জি, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এখানে আমরা অল টাইম শান্তিতে থাকি। শান্তি যেন এখানে অবারিত। মানে রাস্তায় নামলেও শান্তি। ইভেন আরো অবাক লাগে আমি যে বিভিন্ন রকম পোস্ট গুলো যখন আমার ফেসবুকে লিখি, আপনি এই ২-১ দিন আগেও, কারণ আমি বেশিরভাগ আমার পার্সোনাল প্রোফাইলে কিন্তু কানাডা বা কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত অ্যাওয়ারনেস পোস্ট গুলো লিখতে চেষ্টা করি, রাদার দ্যান মাই পার্সোনাল থিং। আমার পার্সোনাল এমন কিছু বলার নাই। আর আমার জি, যেহেতু এটা পেশা, আমি এই পেশাগত ব্যাপারগুলো এখানে আনতে চেষ্টা করি। জি. ২-৩ দিন আগে একজন কমেন্ট করলো, "ভাই, কানাডাতে গেলে কি আমার চাকরি না থাকলে সরকার আমাকে খাওয়াবে?" জাস্ট Oh, কমেন্টটা এইটা। আমিও কাম অন, I may sound little bit rude, but I had to হুম. apply, কারণ ওনার কোয়েশ্চেনটা যেরকম ছিল আমাকে উত্তরটা ওইভাবে দিতে হইছে। সেটা হচ্ছে, কানাডা সরকারের এমন কি ঠেকা পড়ছে? আপনি কাজ পাবেন না বা কাজ করবেন না, তার জন্য কানাডা সরকার আপনাকে বসে, বসে খাওয়াবে। এমন কি ঠেকা পড়ছে কানাডা সরকারের? খাওয়াইলে তো ভাই খাওয়ানো উচিত যারা ট্যাক্স পে করতেছে ওদেরকে. আনফরচুনেটলি যারা ট্যাক্স পে করতেছে, they are not even getting any benefits like compared to people that মানে are getting it, but তো that's different subject. But yes, এক্সাক্টলি, কারণ I কি totally agree with এই যে you. এই যে বললাম, আমাদের মানে মানে কানাডাতে বসেই কিন্তু অনেক কানাডিয়ান বলতে বাংলাদেশি কানাডিয়ান আমি বলতেছি। তারা যখন তাদের মানে চকচকে ভিডিও গুলোতে যখন তারা এসে বলে যে কানাডায় এই আছে, ওই আছে। কানাডাতে ইভেন আপনি স্টুডেন্ট হিসেবেও যদি আসেন, মাসে $১-২ হাজার আপনি ইভেন এখানে থাকা খাওয়ার পরে, টিউশন ফি দেওয়ার পরে বাংলাদেশেও টাকা পাঠাইতে পারবেন। তো এই কথাগুলো যদি কেউ বলে, এবার আপনি চিন্তা করেন যিনি বাংলাদেশে আছেন, উনার তো মানে চোখ ছানা বড়াই হবে। উনার তো চোখ কপালে Of উঠে যাবে। course, বলে কি? of course, যে of আমি course. স্টুডেন্ট হিসেবে যাবো, যে $২-৪ হাজার কামাবো, সেখানে আমার থাকা খাওয়ার পরে, টিউশন ফি দেওয়ার পর আমি নাকি বাংলাদেশেও আমি টাকা পাঠাবো। তো এই কথা শোনার পরে তো আসলে কারো মানে আর কি বলবো, কোন হিতাহিত জ্ঞানই তো থাকে না। আমি আমার স্ক্রিনে একটি কমেন্ট এনেছি, আবু সায়েদ চৌধুরী ভাই। আমার অতি কি বলবো, মানি পছন্দের একজন ভাই উনি কমেন্ট করেছে। কারণ এনাকে আমি এজন্য পছন্দ করি, উনি আমার চেয়েও বেশি তেতো কথা বলে। মানে আমি ভাবতাম আমি মনে হয় একটু তেতো কথা বলি, বাট ইনি আমার চেয়েও বেশি তেতো কথা বলতে পারেন। এটা একটা ক্রেডিট আমি উনাকে বলব। ধন্যবাদ আবু সাইদ ভাই। আমাদের লাইভে একটি কমেন্ট করেছেন এবং আপনার পরিচয়টা আমি তুলে ধরতে সুযোগ পেলাম এই লাইভের দর্শকদের জন্য। যেন দর্শকরা আপনার প্রোফাইলেও যেতে পারে, যে যেন আপনার তেতো কথাগুলো শুনতে পারে। ঠিক আছে? তো Nice. যাই হোক, তানভীর ভাই, অনেক ধন্যবাদ আপনার পার্সোনাল বিষয়গুলোকে এখানে তুলে ধরা। কারণ অনেক সময় হয় কি জানেন? এই যে আপনি একটু বললেন যে আমরা তো প্রবাসে আসি একটু ভালো থাকার জন্য। বেহেশত না হোক, বাট একটু ভালো থাকার জি, জন্য। জি. এখন সেই একটু ভালো থাকাটা যদি অনেক সময় আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়, ওই ভালো থাকার আর দাম কি? সো Exactly. ডেফিনিটলি I find a better place where I can have a work life balance, এবং এইজন্যই আমার মনে হয় যে আপনি এসেছেন, আমি এসেছি, আরো হয়তো অনেকে আসবে। কারণ
পার্সোনালি আমার কথা যদি আমি বলি, হয়তো আপনার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। আমার টরন্টোতেও কোনো আপন মামা চাচা খালা নাই। এখানেও সেম আমার আপন মামা চাচা খালা নাই। তার সেম মানে ওখানে আমাকে কেউ মানে ভাগনার আদর করে খাওয়াবে না, এখানেও আমাকে করবে না। তো আমার এই ৪ হাত পা নিয়েই যদি চলতে হয়, বেটার I should go anywhere where I find peace. এক্সাক্টলি। সিম্পল। এক্সাক্টলি। নো, আই টোটালি এগ্রি উইথ ইউ। এবং যে কথাগুলো বললেন, এই তেতো কথাগুলো তো ভাই কাউকে না কাউকে বলতে হবে, বিকজ আদারওয়াইজ পিপল আর গেটিং রং পিকচার, এবং এক্সপেকটেশন বেড়ে যায়। ফর এক্সাম্পল, ও আচ্ছা তুমি থাকো, তুমি আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করো বা এটা দিয়ে হেল্প করো। আই নো যে কি মোস্ট অফ দ্য পিপল দ্যাট লিভস ইন হিয়ার দে গেট আ লট অফ ইনবক্স, এন্ড আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আনসারিং এনি ইনবক্স ইফ ইটস রেলিভেন্ট। ধরেন যে আপনি আমাকে হুট করে জিজ্ঞেস করলেন যে ভাই আমার সিআরএসএস কোড দিয়ে যেতে পারবো কিনা, আপনি আপনি আমাকে সিআরএসএস কোডটাই বললেন না, আমাকে কষ্ট করে, অথবা আসসালামু আলাইকুম বলে বসেছিলেন ইনবক্সে। আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। কারণ এত বিজি লাইফস্টাইল এখানে যে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু স্পেন্ড, যে কি আপনার ইনবক্সে গিয়ে আপনাকে কুশলাদি করবো। হ্যাঁ, অবভিয়াসলি ইটস নাইস টু নো, বাট প্লিজ স্টার্ট, আপনিও বলছেন এই কথাটা অনেকবার যে প্লিজ স্টার্ট উইথ ইয়ার কোয়েশ্চেন, দেন ইউ উইল অ্যাট লিস্ট হ্যাভ এ চান্স টু গেট অ্যান আনসার। আর একটা বিষয় হচ্ছে, আমি অলরেডি এখানে আসছি ধরেন যে 3 বছর, অলমোস্ট ক্লোজ টু 3 বছর হয়ে যাচ্ছে। আমি যখন এই ফেসে যাচ্ছিলাম, অ্যাপ্লিকেশনের থ্রুতে যাচ্ছিলাম, at that time I had a lot of knowledge তখন কি চলতেছিল ইন টার্মস অফ ইমিগ্রেশন, কি করলে কি হবে, কি না করলে কি হবে। তখন আমি যাকে যেভাবে পসিবল আমি হেল্প করছি, এবং আমি অনেক অনেক মানুষ থেকে হেল্প পাইছিও, এবং আমি ইটারনালি গ্রেটফুল টু দেম, এবং তারা জানে তারা কে, এবং তাদের কাছে আমি সবসময় গ্রেটফুল থাকি, বিকজ দে হেল্প মি আ লট আউট অফ দেয়ার বিজি স্ক্যাজুয়াল। বাট আমি 3 বছর পরে এসে আমার ওই নলেজটা এখন নাই, বিকজ আই ডোন্ট নিড দ্যাট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ টু বি আপডেটেড লাইক যে ইমিগ্রেশনে কি হচ্ছে এখন, সিএস স্কোর কত, আপনার স্কোর বা আপনার আইএলটিএস কত দিয়ে, বা আপনার প্রসেস কি, আপনার কোন স্টেটে যাবলে আপনার ভালো হবে, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হবে, কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কত, আই ডোন্ট নো। এবং মোস্ট অফ দ্য টাইম এত বেসিক কোয়েশ্চেন থাকে যেটা ইটস এ গুগল অ্যাওয়ে, যার কারণে যাদেরকে ইচ্ছা করে হেল্প করতে ইচ্ছা করে না, যে যার এতটুকু সময় নেয় যে একটু গুগল করে বের করবে যে এই ইনফরমেশনটা, তারে আমি কি হেল্প করব, বিকজ ইফ আই give him one answer he's going to give me another 100 question like this, and then পরে বলবে যে আরে ও তো রুড, অনেক ভাব বেড়ে গেছে। ইটস নট লাইক দ্যাট। সো জাস্ট টু ক্লিয়ারিফাই দিস, যারা আসলে দেখবে, যাদের অনেক এক্সপেকটেশন থাকে যে ইন টার্মস অফ যে হেল্পিং এর ক্ষেত্রে, আই অনেস্টলি ডোন্ট নো, আমার কাছে যদি জানা থাকে আমি হেল্প করতে অনেক সময় আমার কোনো লস নাই যে হেল্প করব। বাট এনিওয়েজ, থ্যাংক ইউ সিদ্দিক ভাই, আপনি অনেক সময় নিয়ে এইসব কাজ করে যাচ্ছেন জাস্ট টু ব্রিং আউট দ্য ক্লিয়ার পিকচার। অনেকেরই খারাপ লাগে এবং লাগতে পারে, বাট ট্রুথ ইজ ট্রুথ। খারাপ ট্রুথ তেতো শোনাই অনেক সময়, বাট দ্যাটস দ্য ট্রুথ। এবং আই অ্যাপ্রিসিয়েট ইউ যে কি আপনি আপনার উইকেন্ডের সময় নষ্ট করে এই জিনিসগুলো করতেছেন। ইউ আর নট গেটিং মনিটাইজড, অর ইউ আর নট গেটিং এনি মানি ফ্রম এনিওয়ার, at least I know the back end, right? বাট at least আপনার 1 ঘন্টা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করে, ইটস নট অনলি 1 ঘন্টা, পেছনে প্রিপারেশন থাকে, এটাতে গোটা থাকে, nobody is paying you for this, it's like people should appreciate it, I guess, and আমি অনেক থ্যাঙ্কফুল আপনি এইসব কাজ করে যাচ্ছেন, and I hope যে you will continue to help the community. শিওর তানভীর, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি ট্রাই করি, কারণ ওই যে বললাম যে হ্যাঁ, আমি আমার পেশা, সেটা আমার পেশা। বাট একজন বাংলাদেশী হিসাবে আমরা কিন্তু আমরা প্রত্যেকে, স্পেশালি ভলেন্টিয়ারিং কাজটা কি, এটা যদি কানাডায় না আসতাম হয়তো আমি জানতামও না যে Exactly. ভলেন্টিয়ারিং কাজটার আসল মানিটা কি, কেন করা উচিত। কারণ দা ওয়ে আই ডু ভলেন্টিয়ার, সামবডি ইজ ডুইং দ্য সেম থিং টু মি। এটাই হচ্ছে Exactly. গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি, রাইট? সো আমি জাস্ট এখানে কিছু ইনফরমেশন শেয়ারের চিন্তা করি। বাট দিন শেষে আসলে অনেক সময় খারাপ লাগে। একটু একটু সুযোগ নিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য, যদিও কথা আজকে কি বলবো, তানভীর ভাইয়েরই বলার কথা এবং তানভীর ভাই বলছেন, না তারপর না না মাঝে so মাঝে একটু করে বলি। জি সেটা হচ্ছে, আমার ওয়ালে যখন আমি কিছু অ্যাওয়ারনেস পোস্ট দেই, আমি দিচ্ছি অ্যাওয়ারনেস পোস্ট, এবং আমার প্রোফাইলটা কিন্তু, আমার ফেসবুক প্রোফাইলটা একটা ভেরিফাইড প্রোফাইল। দ্যাট মানে যেহেতু ভেরিফাইড প্রোফাইল, আই ক্যানট টেল এনি লাই, মিনস অ্যাবাউট মি আমি বলছি, নট দ্য পোস্ট। তো তার মানে কি, আমার প্রোফাইলে গেলে আপনি দেখতে পাচ্ছেন আমি কোথায় থাকি, কি কাজ করি, এভরিথিং ইজ দেয়ার, রাইট? এরপরেও যখন একটা অ্যাওয়ারনেস পোস্ট দেই, অনেকেই মানে খুব অকথ্য ভাষায় না হলেও ভদ্র ভাষায় হলেও একটু গালাগাল করতে চায়। ও, তুমি কানাডায় চলে গেছো, তো এই জন্য তুমি চাচ্ছ না যেন কেউ কানাডায় যাক। এখন আমাদের কিছু আসলে এমন- যায় আসে না ইফ ইউ কাম অর নট কাম, অনেস্টলি। রাইট, স্পেশালি আমার জন্য তো আরো না, রেদার আমার হওয়া উচিত আপনার জন্য উল্টা, ভালো, কারণ যেহেতু আপনার জন্য ভালো, ইউ গেট এ ক্লায়েন্ট। এক্স্যাক্টলি। সো আমার কিন্তু আরো মিষ্টি কথা বলা উচিত, যে না, জি। তুমি কানাডায় আসো, কানাডায় অনেক অপরচুনিটি, এই সেই বললে কিন্তু আমি আপনাকে একটা ক্লায়েন্ট হিসেবে নিতে পারি, আমি কিছু পয়সা পাই।
তো সেখানে উল্টা আমি আপনাকে নেগেটিভ কথা কেন বলবো? আসলে কিন্তু আমি আপনাকে নেগেটিভ কথা বলছি না। That's a reality আমাদের যেটা actually. প্রবলেম হয়ে দাঁড়াইছে, এতখানি সুগার কোটিং কথা শুনতে, শুনতে যখন একটু বাস্তবতা কেউ বলে, তার কথাটাই তিতা। Yeah, দ্যাটস দ্য yeah. প্রবলেম। হ্যাঁ? সরি সিদ্দিক ভাই, আরেকটু সময় নিচ্ছি। আই নো উই আর অলমোস্ট পাস্ট ওয়ান আওয়ার, বাট আই ফিল লাইক এটা অনেকের জানা উচিত। আমি অনেকের কাছে, লাইক আমার রিলেটিভ বলেন বা অনেক ফ্রেন্ড বলেন বা ফেসবুক ফ্রেন্ড বলেন বা লাইক থ্রু কানেকশন, আই কাম টু নো সো মাচ নেইভ কোয়েশ্চেন, লাইক একদম ভেরি বেসিক কোয়েশ্চেন, যে কি আরে ভাই এটা কি সত্য কিনা, আরে এটা ভাই এটা কিনা। Canada.ca website has all the information. Please do not fall for these reels on Facebook or anything. ওরা ভাই যেটা করতেছে just to get a follower অথবা get a client or অথবা এটা ওটা, আপনি সবার ইনফরমেশন নেন, বাট প্লিজ ভেরিফাই ইট ইয়োর সেলফ। আপনি একজন এ পার্সন এ থেকে ইনফরমেশন নিয়ে পার্সন বির কাছে গিয়ে ভেরিফাই করতে যান না, মানুষটাকে গুণাগার করেন না। আপনি নিজেরটা ইনফরমেশন নিছেন, দ্যাটস গুড, ইউ রিসিভ ইনফরমেশন এন্ড গো এন্ড ভেরিফাই ইট অন কানাডা.ca, দ্যাটস ইট। আর কোথাও অন্য কেউ, ইনফ্যাক্ট আপনি লয়ারও যদি আপনাকে কোনো কিছু একটা বলে, ইউ ক্যান স্টিল ভেরিফাই দ্যাট ইনফরমেশন ইন দ্যাট ওয়েবসাইট, বিকজ সব ইনফরমেশন ওইখানে দেয়া থাকে। আপনি, কেউ যদি এসে আপনাকে ক্লেম করে যে না আপনার হিডেন ইনফরমেশন থাকে বা এটা সিক্রেট, এটা শুধু লয়াররা জানে বা এটা শুধু আমি জানি বা আমাদের এজেন্সি থ্রুতে আসতেছে, দ্যাটস টোটালি লাইক রং ইনফরমেশন। সো লুক্রেটিভ কোনো, আমি আমি নিজেও এখনো স্টিল অনেক পোস্ট দেখি যে কানাডায় লোক নিচ্ছে বা কানাডায় আপনি কি জানেন যে আইএলস ছাড়া বা এইটা ছাড়া ওটা ছাড়া, হ্যাঁ দেয়ার মে বি এন ওয়ে, দ্যাটস ফাইন, বাট যেভাবে সুগার কোটিং করা হচ্ছে, হয়তো লোকের সংখ্যা আছে 50 জন, ওর ভিডিও জাস্ট রিচ করতেছে 50,000 মানুষকে, অনলি ইন বাংলাদেশ, ইমাজিন ইটস গোয়িং টু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস অলসো। সো এই প্রসেসে ওনারা একটা ফলোয়ার কামিয়ে নিতেছে, দ্যাটস ট্রু, উইচ ইজ ইউ, এন্ড দেন আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে বা এটা ওটা। But again, everything is fine and nice and nicely done and everything is good, but please go and verify that information by yourself. I think that's the biggest suggestions I would have for anybody. আমার নিজের আপন ভাইয়ের জন্য এই জিনিসটা থাকবে যে ওই ওয়েবসাইটে সবকিছু দেয়া আছে, you don't have to like go and ask somebody else. ধন্যবাদ তানভীর ভাই। আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করা এবং আপনার পার্সোনাল সাজেশন গুলো শেয়ার করা। এরপরেও এগেইন ইট গোস টু যে আমাদের আমাদের যারা দর্শক আছেন ওনারা কে কিভাবে নিবেন। একটু কমেন্ট নিয়ে নেই। Sure. হাসিবুর রহমান তামিম, আ স্টুডেন্ট ভিসাতে কিভাবে কানাডাতে আসতে পারেন যদি একটু তথ্য দিয়ে সাহায্য করতেন। দুঃখিত আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি এবং এই কোন এপিসোডেই আসলে কানাডা ইমিগ্রেশন বা স্টাডি যাই বলেন না কেন, কোন রকম তথ্য এখানে আলোচনা করা হয় না। আপনি চাইলে আপনি আমাদের হোক বা যেকোনো প্রফেশনাল অ্যাডভাইজারের সাহায্য আপনি নিতে পারেন। বাট এই এপিসোডে আমরা শুধুমাত্র আমাদের গেস্টদের কথাগুলোই শুনে থাকি। হ্যাঁ? আম বিলাল, তুমি আমাকে অনুরোধ করেছো তোমাকে কি কলে নেওয়া যায় কিনা? আবারও দুঃখিত না, এই অনুষ্ঠানটা শুধুমাত্র গেস্টদের জন্যই থাকে। সো আনফরচুনেটলি আমি তোমাকে কলে নিতে পারছি না। ওকে। তানভীর ভাই, আ নেক্সট আমি যে প্রশ্নটা আপনার কাছে যাব সেটা হচ্ছে আপনার কানাডা আসার পেছনের অন্যতম একটা মোটিভ, মানে কানাডা আসার পেছনে নট স্টার্নো বা নট ক্যালগারি। কানাডা আসার পেছনে আপনি বলেছেন যে অন্যতম একটা মোটিভ ছিল আপনার সন্তানদের ব্রাইট ফিউচার। তো এই জায়গাটা একটু প্রশ্ন করতে চাই। কানাডাতে আসার পরে অ্যাজ অফ নাও আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কতটুক নিশ্চিন্ত বা কতটুক চিন্তিত? ২ টাই জানতে চাই। uh, I'd say 50-50 honestly. যে ক্লিয়ার পিকচারটা বা যেভাবে যে কম্পারিজনটা আমরা করি বাংলাদেশ থেকে বসে, যে ওকে বাংলাদেশে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, রিলিজিয়াস এনভায়রনমেন্ট সবকিছু চিন্তা ভাবনা করে উই ডিসাইড যে কি না বাইরের দেশে হয়তো বা অনেক উন্নত লেভেলের পড়ালেখা হচ্ছে। আই এগ্রি, এখানে অনেক ডিফারেন্ট স্টাডিজ, অ্যাট লিস্ট ফ্রম স্কুল লেভেল। ধরেন যে একটা বাচ্চাকে প্রেশার দেওয়া হয় না, ইনফ্যাক্ট ক্লাস 5 পর্যন্ত মনে হয় না কোনো হোমওয়ার্ক বা কোনো এক্সাম বা এরকম কোনো কিছু দেওয়াই হয়। এটার পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটাই আছে। মেবি আমরা এশিয়ান প্যারেন্টস, আমরা একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, সেই জন্য আমরা এই জিনিসটার কে ক্রিটিসাইজ করি অনেক সময়, যে কি আরে বাচ্চা শিখতেছে কি। বাট টু ব্রিং টু লাইক এক্সাম্পল, যে আমার বাচ্চা কিন্তু বাংলাদেশে বাংলা কথা বলে বড় হয়েছে এবং বাংলাদেশে সে ক্লাস কেজি করছে, তো এখানে সে গ্রেড 1 শুরু করছে। আহ, আমার সবসময় কনসার্ন থাকতো যে কেউ ইংলিশ বলতে পারবে কিনা, বাট হ্যাঁ এটা বাচ্চাদের জন্য অ্যাডাপ্ট করাটা অনেক ইজি, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে ও অনেক ইজিলি অ্যাডাপ্ট করতে পারছে সবকিছু। এবং যে জিনিসটা দেখছি যে রাদার দেন একাডেমিক নলেজ, লাইক ধরেন যে আমি মুখস্থ করলাম যে অমুকের জন্মদিন কখন বা তমুক
এই অমুক ডেটে কি হইছে বা তমুক কে কি করছে, যেটা আমার সিগনিফিকেন্ট লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। রিয়েল লাইফ অনেক কিছু দেখতেছি যে আমার ছেলে শিখতেছে ডে টু ডে স্কুলে গিয়ে, লাইক কাজ করা বা নর্মাল প্রবলেম সলভিং, যেটা আপনি 6-7 বছরের একটা বাচ্চা থেকে এক্সপেক্ট করবেন না। দ্য রিজন ইটস হ্যাপেনিং ইজ বিকজ হি ইজ গোয়িং টু স্কুল, এবং ওই এনভায়রনমেন্টে যাচ্ছে। এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করি ওদের পড়ালেখা। বাট দেন এগেন যে জিনিসটা নিয়ে একটু কনসার্ন, সেটা হচ্ছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অবভিয়াসলি, যে এখানের যে গতানুগতিক স্টাডিজ, লাইক দি একাডেমিক স্টাডিজ গুলা বা স্কুলের এনভায়রনমেন্ট ইজ ভেরি ওপেন। অবভিয়াসলি ওরা আমার রিলিজিয়ন ফলো করবে না, ওরা ওদেরটা ফলো করবে, ওরা ওদেরটাও ফলো করে না, ওরা জাস্ট কিপ ইট ওপেন ফর এভরিবডি, ইটস ওয়েলকামিং ফর এভরিবডি। যেটা যেটা করতেছে, it's exposing the child to free mixing and everything, which is also again fine. Again, if you are religious and you can go to your religious assigned school or anything like that. But যে জিনিসটা নিয়ে আমি 50-50 concern, I would not say যে কি education, but honestly political agendas that is being implied on the education system. For example, ধরেন যে LGBT plus, like different scenarios that is being brought into the education system, which I believe does not have any impact at all in school system. যে কি মানে এগুলোর কোনো প্রয়োজন আছে যে তোমার স্কুলে এইসব জিনিস করার? I think school should only focus on life skills and academic, rather than involving in someone's personal agenda. So এই জিনিসটা নিয়ে not happy, but other than that I think I'm happy with the environment that my child is getting compared to Bangladesh, এবং he is doing good, এবং I believe higher studies is much better than school studies in Canada. I personally believe, because হচ্ছে অনেক সময় দেখছি যে অনেক অনেকের সাথে পরিচয় হয়েছে, যাদেরকে দেখলাম যে ধরেন যে ক্লাস 8 থেকে গিয়ে অনেক প্রেসারে পড়ে যাচ্ছে একটা বাচ্চা, বিকজ ছোট থেকে ওই প্রেসারটা দেওয়া শিখাই নাই, বা অনেক দেরিতে শুরু করতেছে বিকজ অফ একাডেমিক। এটা পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। যেহেতু আমরা বাংলাদেশে বা এশিয়ান কমিউনিটিতে পড়ালেখা করে বড় হয়েছি, যে আমাদের ক্লাস 1 থেকে ধরেন যে অনেক পড়ালেখা বা 10-15টা বই নিয়ে ঘুরতে ঘুরতে অভ্যস্ত, হয়তো ওই মাইন্ডসেটটার কারণে এইভাবে চিন্তা করতেছি, হয়তো বা আই হোপ it will change over time, but for now I think I'll like to say 50-50. তানভীর ভাই, এই পর্যায়ে কিছু র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেনস Sure, ঠিক sure. আছে? সেটা হচ্ছে আম জাস্ট আপনার বিগত ৩-৪ বছরের যে কানাডিয়ান জীবন, এতে কানাডার সবচেয়ে ভালো লাগার ৩ টা দিক যদি একটু আপনি আমাদেরকে বলেন। সবচেয়ে ভালো লাগার ৩টা দিক। আহ I would say যে I personally, like যেহেতু আমার পার্সোনাল কথা বলছেন, I personally like the community that I went or I mixed with, like the friend that I left in টরন্টো, যাদের সাথে আমি ধরেন যে ক্রিকেট খেলতে যেতাম, যাদের সাথে ঘুরতে যেতাম, যাদের সাথে ছিলাম একসময়, that's one thing that happened to me. Obviously মানুষের অনেক সময় নেগেটিভ মাইন্ডসেট থাকে, বাঙালি কমিউনিটি খারাপ বা এটা ওটা। I personally did not experience that. That's my personal experience. The people that I met with, they were very very nice and kind people, always helping and always welcoming. So এটা অনেকটা ভালো দিক। আরেকটা ভালো দিক, I am so grateful for my weekends off. বাংলাদেশে I used to work almost 24/7. Like রাতে 3টা বাজে ওঠো, যে মিটিং করছি এরকম এক্সাম্পল ছিল, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতাম। So I did not have any work life balance. I enjoy my weekends. 2 দিন যে মনের শান্তিতে লাইক ঘরে বসে not doing nothing, that gives me a lot of peace actually, honestly. uh Third, I would say natural sceneries, honestly. I like it a lot for sure. ধন্যবাদ তানভীর ভাই। এবার ঠিক বিপরীত প্রশ্ন করব। জিজ্ঞেস করছি না যে কোনগুলো খারাপ লাগে সেটা জিজ্ঞেস করব না। বাট জিজ্ঞেস করব কোন বিষয়গুলো আপনি পরিবর্তন আশা করেন? আহ পরিবর্তনের দিক দিয়ে অনেক লম্বা লিস্ট থাকে মানুষের, আমারও আছে, বাট কয়েকটা জিনিস আই উড সি সিগনিফিকেন্টলি চেঞ্জ ইন দি কেরিয়ার ইন্ডাস্ট্রি। ধরেন যে আমাদেরকে অবভিয়াসলি আমরা এতক্ষণ বলতেছিলাম যে মানুষজন একটা হোপ দিয়ে নিয়ে আসতেছে, যে ভিডিওতে দেখাচ্ছে যে ইটস ভেরি নাইস এনভায়রনমেন্ট, যে আসো তুমি এসে সেটেল হয়ে যাবা এটা ওটা। বাট ফ্রম গভর্নমেন্ট সাইড অলসো ইট নিডস টু বি ক্লিয়ারিফাইড, যেমন গভর্নমেন্ট এবং অ্যাকচুয়াল জব মার্কেটের সাথে আই ফিল লাইক দের ইজ এ মিসকানেক্ট। Misconnect in a sense যে কি গভর্নমেন্ট only focusing on bringing people that are skilled, highly skilled, ওদেরকে আইএলটিএস এর থ্রুতে যেতে হচ্ছে, জব এক্সপিরিয়েন্স এটা ওটা প্রুভ করে দেন আসতে হচ্ছে।
দিস ইজ ওয়ান সাইড। দেন দেয়ার ইজ অ্যানাদার সাইড, যেখানে ধরেন যে মানুষ যাদের কোনো স্কিল নাই, টুরিস্ট ভিসা নিয়ে চলে আসতেছে, এসে অ্যাসাইলাম করতেছে, এটা করতেছে, হিউজ ইমব্যালেন্স, রাইট? আই ওয়েন্ট থ্রু আ লট অফ স্ট্রাগল। দেন ইফ আই সি সামবডি যার হয়তো বা লাখ লাখ টাকা ছিল, সে লয়ারকে 50 লাখ টাকা দিছে, ওকে দিয়ে তোমাকে দিয়ে এসে এখানে এসে অ্যাসাইলাম সিক করে বসে আছে। হি গট ইট ইজি বিকজ হি হ্যাড মানি, আই ডিড নট গেট ইট ইজি। I think this is something that I'd like to significantly get addressed by government, because I feel like 99% of our asylum seekers from Bangladesh are fake asylum seekers. Another thing again relevant to this is I would like to see being evaluations of the skill sets that we are bringing back home. ধরেন যে আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, 70 to 80% of the time এই এক্সপিরিয়েন্স কাউন্টই করা হয় না। ইটস নট অ্যাবাউট মি অনলি। আমি যেহেতু রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে আসি, আমি দেখি যে ইন্ডিয়ানরাও সেম প্রবলেম থ্রুতে যাচ্ছে। বাট এগেন ইন দিস কেস ইন্ডিয়ান কমিউনিটি ইজ মাচ স্ট্রঙ্গার। ওরা একজন আরেকজনকে হেল্প করে, একজন আরেকজনকে উঠাই নেয় যে ওকে ম্যানেজার, হয়তো ম্যানেজার হি উড প্রেফার ইন্ডিয়ান। বাট আমি যে জিনিসটা মিন করতে চাচ্ছি যে সবাই যারা ইমিগ্রেন্ট এক্সপ্রেস এন্ট্রি থ্রুতে আসে বা পিএনপি বা এইসব মাইগ্রেন্ট থ্রুতে, ইমিগ্রেশন প্রোগ্রামের থ্রুতে আসে, সবাই কিন্তু স্কিলড। They proved their skill to the government. That's why they gave the permission to stay and come here and live as a permanent resident or in work permit or anything like that, right? এই যে এক্সপিরিয়েন্সটা কোনো কোম্পানি কাউন্ট করতে চায় না। এভরি সিঙ্গল কোম্পানি উড সেল ইউ, ওকে নো, ব্রিং সাম ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, ব্রিং সাম ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, ইউ ডোন্ট হ্যাভ ইট, নোবডি উড লাইক টু গিভ ইউ এ চান্স, অবভিয়াসলি আনলেস অফ কোর্স ইউ আর গোয়িং ফার্দার ব্যাক ডাউন। আমার ক্ষেত্রে ধরেন যে আমি মেয়ার ম্যানেজার ছিলাম, বাট দেন আই স্টার্টেড এজ এ রিক্রুটার। দ্যাটস জাস্ট মেয়ার এক্সাম্পল। আই হ্যাভ সিন সো মেনি ব্যাড এক্সাম্পলস। যারা ধরেন যে বাংলাদেশে ধরেন যে লাইক I would say at least close to VP level ছিল এখানে। আমি যদি এখানের সাথে কম্পেয়ার করি, they are starting as normal associate. There is nothing wrong with that, but the wrong in a sense কি আপনি একজন মানুষের 10-15 বছরের কেরিয়ারের এক্সপিরিয়েন্সকে কোনো কাউন্টই করতেছেন না। মোস্ট অফ দ্য টাইম ওরা কেনেডিয়ান এক্সপিরিয়েন্স করে, বাট ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, উই এশিয়ান or most of the immigrants that come here go through more worse scenario than what they can expect in Canadian job environment. For us, it's very easy to navigate. So I would like to get this change or get this addressed somehow by the government or also for the work industry. Or thirdly, I would say Jeki, again, housing problem. Everybody is going through this problem right now. There is a lot of inflation and everything. I feel like our government side theke, they need to see the benefit of the people that are living within the country versus people that don't even have any connections with the country. That's what I would like to say in just summary. I think jara বুঝে নিবে। আর একটা পার্সোনাল ইচ্ছা ডেফিনেটলি আছে, যেমন ধরেন যে আমি যদি চাই আমার মাকে সুপার ভিসাতে নিয়ে আসতে পারবো, দ্যাটস গুড, বা টুরিস্ট ভিসাতে নিয়ে আসতে পারবো। বাট আমি যদি চাই, আমি বিইং এ ট্যাক্স পেয়ার in the country, being contributing to the community, আমি আমার ভাই বা বোনকে স্পন্সর করতে পারবো না। There is no way, at least I don't know, maybe because of my short knowledge or anything like that, there may be a way where I have to prove a lot of financial money and everything, whereas versus USA, I believe it's easier. You can sponsor your close relative. At least আমার হয়তো বা নলেজে নাই জিনিসটা, but I feel like this is one thing that I personally like. I would like to sponsor or invite my brothers and sister also, right? Live closely with them. যেহেতু আমি tax pay করতেছি, not like I don't want my tax paying money to go in some other country that does not have any direct relation with us or my betterment. At least these are the few things. তানভীর ভাই, আজকের একেবারে শেষ প্রশ্ন, যদি না দর্শকদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে Sure, আম অনেক কিছু প্ল্যান করার পরেও কিন্তু কিছু ভুলভ্রান্তি আমাদের হয়। সবার sure. হয়। তো এরকম কিছু ভুল থেকে শেখা উপদেশ, অথবা ভুল থেকে না হোক, কিছু উপদেশ যদি আপনার থাকে, যাতে আমাদের দর্শকরা যারা সামনে আসবেন অথবা সদ্য এসেছেন, ওনারা যেন এই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারে, ওনারা যেন বিপদে না পড়ে। এই টাইপের যদি আপনার কোনো উপদেশ থাকে। এগেন একটা জিনিস আমি আগে একটু আগে শেয়ার করছিলাম, canada.ca ওয়েবসাইটের হেল্প নেওয়া। আমি একটু ব্যাক স্টোরি বলবো, জাস্ট 1 মিনিট সময় নিব। সেটা হচ্ছে আমি যখন ডিসাইড করি ফাইনালি যে আমি কানাডাতে অ্যাপ্লাই করব, আই ওয়েন্ট টু এন এজেন্সি
to help me out. Very renowned agency in Bangladesh. এবং আমি এই জন্যই গেছি বিকজ এই যে একটু আগেও বলছিলাম যে আমি বাংলাদেশে অলমোস্ট 24/7 জবে বিজি থাকতাম অলমোস্ট, যা আমার কাছে পার্সোনালি সময় দেওয়া। সো আই নিউ এভরিথিং, বাট এগেন আই থট যে কি আমি যদি কোনো প্রফেশনালদেরকে দেই, দে উইল হেল্প মি আউট বেটার, ইন লিস্ট আমি কোনো কিছু মিস আউট করে যাব না। বাট এজেন্সি হোয়াট দে ডিড ইজ দে চার্জ মি, এন্ড দেন ওরা অনেক ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। দে আর ভেরি রিনাউন্ড। আই থিঙ্ক ওদেরকে র্যাঙ্ক করতে গেলে অ্যাটলিস্ট 1 or 2 থাকবে ইন টার্মস অফ পাবলিক অ্যাপিয়ারেন্স। বাট ওরা যেটা করছে, like for example they told me যে কি ও আচ্ছা আমার CRS score calculate করতে they need money. I thought I know this is business policy and everything, I still gave them money. এবং ওরা আমাকে CRS score দিতে ওরা 3 মাস সময় লাগাইছে, which I got it from my mobile only from the website. So আমি ওদেরকে 30,000 টাকা দিয়ে ওদের সাথে সাইন আপ করতে হয়েছে। obviously that's how most of the agencies work, and then I stopped it there because হচ্ছে um, then I thought যে কি I took it as a challenge, এবং every single thing I did it myself, like হ্যাঁ there was tremendous number of people that helped me out along the way. I had to ask for help, বিভিন্ন ফোরামে গিয়ে জিজ্ঞেস করছি question, but it was easy for me to do it by myself than wasting money on any specific agency. You can go to agency, that's fine, most of the professional agency, but be aware what they're doing with your profile. Not like okay I'm blindly আমি টাকা দিয়ে দিলাম then file দিয়ে দিলাম then they will do whatever they want. Ask them question, be aware যে কি where is your file, which stages they are in, এবং always double check with canada.ca. All the informations are in the website, so আপনি always align করবেন. You can get help, professional help, there is no harm getting professional help, but make sure যে আপনি যে professional help নিচ্ছেন they are authorized representative of Canada. There are so many people in Bangladesh, they may be experienced, they may have 10-15 years of experience, but I think it is safer for you to go through an recognized um, representative of government of Canada versus someone who just operates from your country. So এই জিনিসটা আমি বলবো আর কি, বিকজ এই জায়গাটা পুঁজি করে অনেক মানুষ থেকে অনেক ভাবে টাকা বা বিজনেস করতেছে, এবং মানে আই ফিল লাইক যে অনেক অনেস্ট মানুষজনকে মানে ধোকা দেওয়া হচ্ছে আর কি। পাবলিকলি ইনফরমেশন গুলো সব দেওয়া আছে Canada ওয়েবসাইটে। সো আই থিঙ্ক এই একটা অ্যাডভাইস থাকবে, এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ জাস্ট গুগল এন্ড গেট টু দ্যাট ওয়েবসাইট। অনেক অনেক ধন্যবাদ তানভীর ভাই। স্পেশালি শুধুমাত্র যে নলেজ শেয়ার করা তা না, কানাডার এই ব্যস্ততম জীবনে 2টা দিন উইকেন্ড, তার ভিতরে একদম খুব সকাল, কারণ আমরা আজকে যখন লাইভ শুরু করি জি সকাল 9টা থেকে আমরা লাইভে, আমাদের জি স্থানীয় সময়ের কথা বলছি, আমাদের জি দুইজনেরই, কারণ আমরা দুইজনে যেহেতু ক্যালগারি শহরেই থাকি। তো এই ছুটির দিনে কিছুটা টাইম স্যাক্রিফাইস করা, স্পেশালি ফ্যামিলি টাইম, এটা সোজা কোনো কথা নয়। এটা কানাডা বলি, বাংলাদেশ বলি, সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তো সেজন্য আমি সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞ যে আমাদেরকে সময় দেওয়া। আর দর্শক, আমার মনে হয় আপনারা কিছুটা হলেও হয়তো উপকৃত হয়েছেন বা হবেন আজকের এই আলোচনাতে। স্পেশালি জি সবচেয়ে বেশি উপকৃত হওয়ার কথা আমাদের মাঝখানে যে কিছু প্রশ্ন ছিল, যেখানে আমরা তানভীর ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করেছি উনি একজন HR প্রফেশনাল হিসেবে কিভাবে একজন ক্যান্ডিডেটের প্রোফাইল গো থ্রু করে। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ওনার টেবিলে পৌঁছানোর আগে হোল ATS সিস্টেম, রাইট? জি এই ATS থেকে যদি ওনার কাছে নাই পৌঁছায় উনি কিভাবে গো থ্রু করবে। তো এই পরামর্শগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, যারা অলরেডি কানাডাতে আছেন বা সামনে যারা আসবেন তাদের আশা করি অবশ্যই কাজে লাগবে। তো সবার জন্য শুভকামনা রইলো। আগামীকালকে লাইভে আরেকজন আমাদের সম্মানিত দর্শক আসবেন। তিনি থাকেন মানিটোবাতে। যদি তার বায়ো কেউ দেখতে চান, দেখতে পারেন, আমার প্রোফাইলে দেওয়া আছে। তো তিনি স্টুডেন্ট হিসেবে কানাডাতে এসেছিলেন। এখন স্টুডেন্ট থেকে উনি পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সিতে উনি এখন বর্তমান পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আছেন। তো ওনার এই জার্নিটাও শুনবো যে উনি স্টুডেন্ট থেকে কিভাবে আ আ পার্মানেন্ট রেসিডেন্ট হলেন। সবচেয়ে বেশি জানতে চাইবো, যেটা আমি বলব ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, স্টুডেন্ট হিসেবে এসে এখানে পার্ট টাইম জব করে কি আ টিউশন ফি, তারপরে থাকা খাওয়ার খরচ, এগুলো কি মিটানো যায়? এটা হচ্ছে ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, অফ যেটা কোর্স উনার কাছ থেকে কালকে আমরা শুনবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অলরাইট। ভাইয়া, থ্যাংক আ ইউ সো মাচ। আপনি এগেন অনেক সময় নষ্ট করে এইসব কাজ করে যাচ্ছেন। এইসব মিনস আই থিঙ্ক I meant it in a good way যে কি you're giving back to the community even though you're not asking for anything in return, so I really appreciate it. And আপনি আমাকে কনসিডার করছেন আপনার প্রোগ্রামে এসে কথা বলার জন্য, এটাই অনেক লাইক and I really appreciate that. Thank you so much ভাইয়া, it was really nice catching up. ইউ ডিজার্ভ ইট ভাইয়া।
সো আবার কথা হবে, আবার দেখা হবে। দর্শক সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। বাই।